একটু আস্তে হাঁটো না আদর্শ, আমি তোমার সাথে দৌড়েও পারছি না তো। সে হারিয়ে যাওয়ার পরে জীবনের চারটা বসন্তের আগমন ঘটেছে। অবহেলা অনাদরে রংহীনভাবেই সেই বসন্ত বিদায়ও নিয়েছে আদর্শের জীবন থেকে। তবু আজও কেন যেন সেই আগের মতোই ছেলেটার কর্ণের নিকট বেজে ওঠে এই বাক্যটা আর কি উপস্থিতভাবে কখনো শোনা হবে না আদর্শের। সে হারিয়ে গেল। আদর্শ নিজের ভুল বুঝতে পারল, নিজের প্রথম অনুভূতির তাড়নায় দিশেহারা হলো। খুব করে চাইল মেয়েটা আবারও ফিরে আসুক, অথচ সে আর ফিরে এলো না। আর তার চঞ্চলতায় মুখরিত করল না আদর্শের রংহীন জীবনটাকে। আচ্ছা, সে কি জানে এখনো তার পথ চেয়ে তার অপেক্ষায় প্রহর গুনছে আদর্শ? হয়তো সে জানে না। জানবে কিভাবে? সে তো সেই আদর্শের কিশোর বয়সে করা ভুলটাকে নিয়ে নিজের অভিমানে হারিয়ে গেল দূরে, বহু দূরে। অভিমান ভেঙে মেয়েটা ফিরবে তো? আদর্শের হৃদয় কম্পিত হলো। নিজ মনকে নিজেই বুঝালো সে ফিরবে, ফিরতে তাকে হবেই। আদর্শের এই উত্তপ্ত হৃদয় একটু শান্তি দিতে হলেও যে তাকে ফিরতেই হবে আদর্শের কাছে, আবারও তার সাথে ঝগড়া করতে হবে। মেয়েটার চঞ্চলতায় আদর্শকেও চঞ্চল করে তুলতে হবে। আচ্ছা, মেয়েটা এখন দেখতে কেমন হয়েছে? তাকে আদর্শ দেখেছিল সেই কিশোরী বয়সে, এখন নিশ্চয়ই বড় হয়েছে। হ্যাংলা পাতলা শরীরটা প্রাপ্তবয়স্কা নারীর দেহে রূপান্তরিত হয়েছে। তাকে দেখলে কি এখন চিনে নেওয়া যাবে? আচ্ছা, মেয়েটা কি এখনও তার চুলগুলো উপরে তুলে ঝুঁটি বাঁধে? নিজ মনে কথাটা ভেবে আবার নিজেই হাসল আদর্শ। তখন না হয় কিশোরী ছিল বলে চুলে ঝুঁটি বাঁধত, এখন তো সে প্রাপ্তবয়স্কা এক নারী, এখন কেন চুলে ঝুঁটি বাঁধবে? অদ্ভুত সব চিন্তাভাবনা তার মাথার মধ্যে আসে কোথা থেকে? আদর্শ নিজ মনে নিজের প্রেয়সী স্মৃতিচারণ করতে করতে আনমনে হাঁটছিল মেডিকেল কলেজ ক্যাম্পাসে। হঠাৎ করে কোথা থেকে একটা মেয়ে এসে পড়ল তার গায়ের উপরে। মুহূর্তেই সুন্দর মেজাজটা ছুটে গেল আদর্শের। কিছু বলার আগেই মেয়েটা দূরে সরে গেল তার থেকে, ব্যস্ত হয়ে বলল, দুঃখিত, আমি বুঝতে পারিনি। এই পর্যন্ত যাই ঠিক ছিল, কিন্তু যখনই আদর্শ নিজের শরীরে জড়ানো শুভ্র অ্যাপ্রনটার পানে তাকানো, বিগড়ানো মেজাজটা বিগড়ে আসমানে পৌঁছালো যেন। তার শুভ্র অ্যাপ্রনটার বক্ষের কাছে কলমের কালি ছোপ ছোপ দাগ স্পষ্ট। আদর্শ সব সহ্য করতে পারে, কিন্তু তার শখের কিংবা স্বপ্নের কিছু কেউ নষ্ট করলে একদম সহ্য করতে পারে না। এই অ্যাপ্রনটাও তার স্বপ্নেরই একটা অংশ। ছোটবেলা থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল আদর্শের। মায়ের মুখে শুনেছে আদর্শের মুখে যখন বুলি ফুটতে শুরু করেছে তখন থেকে কেউ যদি জিজ্ঞাসা করত, আদর্শ কোনো কিছু না বুঝে সগৌরবে উত্তর দিত, ডাক্তার। বহু চেষ্টা এবং পরিশ্রমের বিনিময়ে শেষ পর্যন্ত ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে আদর্শ। শরীরে ভবিষ্যৎ ডাক্তারের তকমাটা অবশেষে অর্জন করতে পেরেছে। কিন্তু এটা কি হলো? তার প্রথম অ্যাপ্রনটা এভাবে নষ্ট করে দিল এই অপরিচিত মেয়েটা। মেডিকেল কলেজে ভর্তি হয়েছে মাত্র কয়েকদিন, এটাই তার প্রথম অ্যাপ্রন। প্রথম জিনিসটার প্রতি বরাবরই অনুভূতি হয় প্রখর। আর সে অ্যাপ্রনে কিনা কালিমা লেপন করলো এক নারী। আদর্শ অগ্নিদৃষ্টিতে তাকালো সম্মুখে উপস্থিত মেয়েটার পানে। মেয়েটার হাতেও কলমের কালি লেগে আছে। এই মেয়ের হাত দ্বারাই যে তার শুভ্র রঙা অ্যাপ্রনটা নষ্ট হয়েছে আর কোনো সন্দেহ রইল না। আদর্শ বাজখাই কণ্ঠে ধমকে উঠল, দাঁতে দাঁত চেপে বলল, এই মেয়ে, কি করলে? কি দেখে শুনে হাঁটতে পারো না নাকি পুরুষ মানুষ দেখলেই ধাক্কা খেতে ইচ্ছে হয়? মৌনতার মেজাজ গরম হলো কিছুটা। সেও এবারের ব্যাচে মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছে। ভর্তি, নতুন স্থানে আসা, বাসা নেওয়া সব মিলিয়ে কয়েকটা দিন ঠিকভাবে ক্লাস করে উঠতে পারেনি। আজ এক প্রকার প্রথম ক্লাস ছিল তার। কতদিনের পরিশ্রম, কত চেষ্টার ফল আজ সে পেয়েছে। কিন্তু কপাল খারাপ, ক্লাসে ঢুকে ব্যাগ খুলে কলম হাতে নিতে হাত কালিতে মাখামাখি। কলমের পেছনের অংশ থেকে কালি বের হয়েছে। এদিকে একটু পরেই ক্লাস শুরু হবে, তাই তাড়াহুড়ো করেই ওয়াশরুমের দিকে ছুটছিল হাত ধুতে। কিন্তু মাঝ পথেই এক ব্যক্তির সাথে ধাক্কা, ফলস্বরূপ হাত লেগে গেছে ছেলেটার বক্ষে। যদিও ধাক্কা লাগাটাতে দুজনের কারোরই দোষ নেই, অসাবধানতা বশত লেগে গেছে, তবুও ভদ্রতার খাতিরে মৌনতা দুঃখিত বলেছে। কিন্তু এই ছেলেটা তাকে অপমান করতে মরিয়া হয়ে উঠল। কি বলল? পুরুষ মানুষ দেখলেই তার ধাক্কা খেতে ইচ্ছা হয়? কত বড় সাহসের! দাঁতে দাঁত চাপলো মৌনতা, কটমট করে বলল, তা তো আপনিও দেখে শুনে হাঁটতে পারতেন, তাই না? নাকি আপনারও মেয়ে মানুষ দেখলেই ধাক্কা খেতে ইচ্ছে হয়? এই মেয়ে, কি বললে তুমি? মৌনতা মুখ বাঁকালো, ভেঙচি কেটে বলল, কেন শুনতে পাননি আপনি? কানের সমস্যা আপনার? কানের ডাক্তার দেখান, না পারলে আমাকে বলবেন। এটা মেডিকেল কলেজ তো, আমি স্যারদের সাথে কথা বলে আপনাকে কানের ডক্টরের ব্যবস্থা করে দেব। দাঁতে দাঁত চাপলো আদর্শ, হিস হিসিয়ে বলল, কি বললে তুমি? আবার কানে সমস্যা? তাহলে তোমার চোখে সমস্যা। চোখের ডাক্তার দেখাও। রাস্তায় হাঁটার সময় এর ওর গায়ে লাফিয়ে পড়ো? আচ্ছা,
দেখাবো, সাথে আপনাকেও নিয়ে যাব। আপনারও তো চোখে সমস্যা, নয়তো আমি আপনার গায়ে লাফিয়ে পড়ার আগেই আপনি সরে যেতেন, তাই না? আদর্শ চোখ ছোট ছোট করে তাকালো মৌনতার পানে, থমথমে কণ্ঠে শুধালো। তুমি কি বলতে চাইছো? আপনি যেটা বুঝেছেন তাই বলতে চাইছি। তুমি মেয়ে তো দেখছি ভারী বেয়াদব। আপনার থেকে কম। আদর্শ রেগেমেগে আরও কিছু কথা শোনাতে চাইলো, কিন্তু পারল না। তার আগে সেখানে উপস্থিত হলো মেহেদি আর রিয়াদ, আদর্শের বন্ধু তারা। ভাগ্যক্রমে তারা তিন বন্ধুই সুযোগ পেয়েছে মেডিকেলে। অবশ্য বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ভালো শিক্ষার্থীদের সাথে ভালো শিক্ষার্থীরা বন্ধুত্ব করে, আর খারাপদের সাথে খারাপরা। সেই অনুপাতে তারা তিনজনেই ভালো ছাত্র ছিল। রিয়াদ এবং মেহেদি এগিয়ে এলো আদর্শর পানে। রিয়াদ আদর্শকে তাড়া দিয়ে বলল, কিরে, তুই এখানে এখনো দাঁড়িয়ে আছিস কেন? ওইদিকে যে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে বলে। কথাগুলো বলতে বলতেই তাদের দুই বন্ধুর নজর পড়ল আদর্শের অ্যাপ্রনে। অবাক হলো দুজনেই। যে ছেলে সদা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন, তার অ্যাপ্রনে কিনা কালি। মেহেদি অবাক সুরেই বলল। কি ভাই, তোর অ্যাপ্রনের এই অবস্থা কেন? আদর্শ উত্তর দিল না কোনো। বন্ধুদের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে তাকালো সম্মুখ পানে। কিন্তু এই কি, মেয়েটা কোথায়? এখানেই তো ছিল। নিশ্চয়ই রিয়াদ আর মেহেদির কথোপকথনের সুযোগ নিয়ে পালিয়েছে। এটাকে তো সে দেখে নিবে। মুখ আর পোশাক দেখে যতদূর মনে হলো প্রথম বর্ষ, মানে তার ক্লাসেরই। এর প্রতিশোধ তো সে নিবেই। দিনের মধ্যভাগ, সকালে সূর্যটা ঘুরতে ঘুরতে মাথার উপর এসে জানান দিচ্ছে দুপুরের। মৌনতাদের ক্লাস শেষ হলো মাত্রই। বই খাতা গুছিয়ে ক্লাস থেকে বেরিয়ে আসতে উদ্যত হলো সে। হঠাৎ পেছন থেকে কারো ডাকে থমকে দাঁড়ালো মেয়েটা। পিছনে ফিরে দেখলো ফর্সা ছিপছিপে গরনের একটা মেয়ে হাস্যোজ্জ্বল মুখে এগিয়ে আসছে তার পানে। কিঞ্চিত সময়ের ব্যবধানে মেয়েটা এগিয়ে এসে দাঁড়ালো মৌনতার মুখোমুখি। অধরে হাসি ফুটিয়ে বলল, তুমি মৌনতা চামান না? মৌনতা খানিকটা অবাক হলো। এই মেয়েটাকে কিভাবে চিনে, আবার নামও জানে? মৌনতা অবাক সুরেই প্রশ্ন বলল। হ্যাঁ, কিন্তু তুমি? আমি পিও, তোমাদের পাশের বাসায় আমার আন্টি থাকে। ওনার বাসায় গিয়ে তোমাকে দেখিয়েছিলাম আমি। মৌনতার ওষ্ঠে হাসি ফুটে উঠল এবার। উৎফুল্ল কণ্ঠে বলল, তুমি রহিমা আন্টির বোনের মেয়ে? উনি বলেছিলেন ওনার বোনের মেয়েও নাকি আমার সাথেই মেডিকেলে চান্স পেয়েছে। পিউ উপর নিচ মাথা ঝাঁকালো মুখে বলল, হ্যাঁ, আমি রহিমা আন্টির বোনের মেয়ে। যাক, ভালোই হলো। এখানে এসে তো অন্তত পরিচিত কাউকে পেলাম, নয়তো আমি ভেবেছিলাম বান্ধবীহীনা কয়েকদিন দেবদাস হয়ে কাটাতে হবে আমাকে। মৌনতার কথা বলার ভঙ্গিতে হেসে ফেলল পিউ। হেসে বলল, তুমি তো ভারী মজার মানুষ। মৌনতাও হাসল পিউয়ের কথার প্রেক্ষিতে। দুজন নিজেদের মধ্যে আরও আলাপচারিতা বাড়াতে বাড়াতে বেরিয়ে এলো ক্লাসরুম থেকে। ক্লাসের বাইরে পা রাখতেই হঠাৎ মৌনতার মুখের উপর একটা কাপড় উড়ে এসে পড়ল। হকচকিয়ে উঠল মেয়েটা। মুখের উপর থেকে দ্রুত কাপড়টা সরিয়ে তাকালো সেদিকে। একটা শুভ্র রঙা অ্যাপ্রন চোখে পড়ল তার। মৌনতা চোখ তুলে সম্মুখে তাকালো। সকালে সেই বয়রা ছেলেটা দাঁড়ানোর সামনেই। এর মানে এই বয়রাটাই তার মুখের উপর অ্যাপ্রন ছুঁড়ে মেরেছে। মেজাজটা আবার বিগড়ে গেল মৌনতার। দাঁতে দাঁত চেপে বলল, এটা ছুঁড়ে মেরেছেন কেন আমার দিকে? আদর্শ নিজেই দুহাত দুই পকেটে গুজল। নির্বিকার ভঙ্গিতে বলল, সুন্দর করে দাগ তুলে ধুয়ে শুকিয়ে নিয়ে এসো। ভ্রু কুচকালো মৌনতা। কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করল, আপনার অ্যাপ্রন আমি ধুতে যাব কেন? আশ্চর্য। কারণ অ্যাপ্রনটা তুমি নষ্ট করেছো। তার পরিবর্তে আপনি আমাকে কথা শুনিয়েছেন। কথা তো তুমিও আমাকে শুনিয়েছো। এখন মানে মানে করে আমার অ্যাপ্রন পরিষ্কার করে ঝকঝক তকতক করে নিয়ে এসো। মৌনতা হাতে ধরে থাকা অ্যাপ্রনটা ছুঁড়ে মারল আদর্শের মুখ বরাবর। ক্রোধিত কণ্ঠে বলল, পারবো না আমি। আদর্শ ধরল নিজের অ্যাপ্রনটা, বাঁকা হেসে বলল, তুমি নিশ্চিত পারবে না? 100% নিশ্চিত। আদর্শ যেন এই ক্ষণেরই অপেক্ষায় ছিল। ওষ্ঠে শয়তানি হাসি ফুটিয়ে তুলে পকেট থেকে একটা কলম বের করে আনলো। কলমের মাথা ভেঙে কালি ছুঁড়ে মারল মৌনতার দিকে। মৌনতা কিছু বুঝে ওঠার আগেই কালিতে মাখামাখি। পরনের পোশাকের সাথে সাথে মুখের কিছু অংশেও কালির ছিটা লেগেছে। হতবাক হয়ে পড়ল মেয়েটা। এটা কি হলো? হতবাক স্বরে মৌনতা প্রশ্ন করল। এটা কি করলেন আপনি? আদর্শ পিছন ঘুরে হাঁটা ধরল উল্টো দিকে। হাঁটতে হাঁটতেই বলল, হিসেব বরাবর। কলেজ থেকে বেরিয়ে বাড়িতে গেল আদর্শ। কারোর সাথে কোনো বাক্য বিনিময় না করে সোজা ঢুকলো ওয়াশরুমে। হাতে ধরে থাকা অ্যাপ্রনটা ভিজালো পানিতে। বক্ষের কাজটায় যেখানে কালো কালি ল্যাপটানো, সেখানে সাবান ব্যবহার করে ঘষতে শুরু করলো দুই হাত দ্বারা। এটা তার মেডিকেল কলেজ জীবনের প্রথম অ্যাপ্রন, প্রথম অনুভূতি। আর কোথাকার কোন মেয়ে এসে কিনা নষ্ট করে দিল। ক্রোধে ফুঁসতে ফুঁসতে আরও জোরে জোরে ঘষতে শুরু করলো অ্যাপ্রনটা। হঠাৎ হাত দুটো থেমে গেল আদর্শের। বক্ষস্থল কম্পিত হলো খুব করে। সেই চেনা কণ্ঠস্বর, চেনা ভঙ্গিমা, কথায় কথায় কপাল কুচকানো। শুধুমাত্র শারীরিক কাঠামো একটু ভিন্নতা।
হ্যাংলা পাতলা কিশোরী দেহের পরিবর্তে সেখানে এখন স্থান করে নিয়েছে এক প্রাপ্ত বয়স্কা নারীর দেহ গঠন। গায়ের রংটাও একটু উজ্জ্বল এখন। বয়সের পরিবর্তনে কারো দেহে এইটুকু পরিবর্তন আসা কি খুব স্বাভাবিক নয়? এই মেয়েটাই কি তবে আদর্শের সেই কৈশোরকালের চিত্তহরণী? আদর্শ অস্থির হলো, অস্ফুট স্বরে কণ্ঠ ভেদ করে বেরিয়ে এলো। মৌনতা। আচ্ছা, মেয়েটার চোখ চোখ দুটো কেমন ছিল? তার মৌনতার মতো ছিল তো? আর ওষ্ঠ নাকি তারও পরিবর্তিত ঘটেছে? হঠাৎ স্বপ্নে মুড়ানো শখের অ্যাপ্রনটা নষ্ট হওয়ায় হৃদয় এতটাই ক্রোধ জমা হয়েছিল যে ক্রোধে উন্মত্ত হয়ে সম্মুখের মানবিকে ততটা খেয়াল করাই হয়নি। আদর্শের এই একটা দোষ, রাগ উঠলে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে, কোনো দিকেই খেয়াল থাকে না। কিন্তু আজ কেন সে খেয়াল করলো না? কেন? এটাই যদি তার সেই চিত্তহরণী হয়ে থাকে তবে? না, সে একবার নিজের প্রিয়তমাকে হারিয়ে যে শাস্তি পেয়েছে আর সে শাস্তি পেতে চায় না কিছুতেই না। মেয়েটা কি এখনও কলেজে আছে? হয়তো নেই। পরক্ষণে আদর্শের মন বলে উঠল থাকতেও তো পারে। হাতের অ্যাপ্রনটা ওয়াশরুমে ফেলেই বেরিয়ে এলো আদর্শ। অধৈর্য অস্থির ভঙ্গিতে আবারও ছুটল কলেজের উদ্দেশ্যে। কলেজ এর শেষেই এক প্রকার তড়িঘড়ি করলে বাড়ি ফিরল মৌনতা। মুখে কালি নিয়ে কি আর কলেজে থাকা যায়? যদিও কলেজে মুখে লেগে থাকা ছিটছিটে কালির বিন্দু পানি দ্বারা ধৌত করার চেষ্টা সে চালিয়েছিল। তাতে লাভের লাভ কিছুই হয়নি। কালি ওঠেনি। সাবান ছাড়া কি আর কলমের কালি উঠে? আর কলেজের ওয়াশরুমে রাখা সাবানটার যা ইচ্ছে তাই অবস্থা। ওটা তো হাত দিয়ে ধরতে গা ঘিন করে ওঠে, আর তো মুখে লাগানো। বিরক্তিতে চোখ মুখ কুচকে বাসার কলিং বেল বাজালো মৌনতা। মিনিটখানেক পরেই দরজাটা খুলে গেল। দরজার সম্মুখে দৃশ্যমান হলো অল্প বয়সী রূপসী একজন নারী। ওষ্ঠে তার মন জুড়ানো হাসি। মৌনতাকে এই অবস্থায় দেখে সে হাসি গায়েব হলো। অবাক কণ্ঠে এসে বলল, এই কি ননদিনী, তোমার এই অবস্থা কেন? মৌনতা ঘরের ভিতর প্রবেশ করতে করতে জবাব দিল, আর ভালো না, আর বলো না ভাবি, একটা বদমাশ ছেলে কলমের কালি ছুঁড়ে দিয়েছে আমার দিকে। দুষ্টু হাসলো মৌনতার ভাবি সুমা রসিকতার সুরে বলল, বাবা, প্রথম দিন কলেজে গিয়েই আমার ননদিনী বদমাইশ ছেলের খপ্পরে পড়লো শেষ পর্যন্ত। মৌনতা বিরক্ত হলো। বিরক্তি ভরা কণ্ঠেই বলল, মজা করো না তো ভাবি, আমি এমনিই ক্লাস করতে করতে ক্লান্ত আজ। সুমা মিষ্টি হাসলো, ঠান্ডা কণ্ঠে বলল, আচ্ছা যাও ননদিনী, ফ্রেশ হয়ে এসো, আমি খাবার দিচ্ছি তোমার। মৌনতা আর কথা বাড়ালো না। লম্বা লম্বা পায়ে হেঁটে গেল নিজ কক্ষে। ব্যাগটা রাখলো বিছানার উপর, একটু হেঁটে গিয়ে দাঁড়ালো বারান্দায়। এ বাড়িতে তারা ভাড়া এসেছে অল্প কিছুদিন। জন্মের সময় মাকে হারিয়েছিল মৌনতা। একদিকে সে পৃথিবীর আলো দেখেছিল, আর অন্যদিকে তার মা অন্ধকার জগতে তলিয়ে গিয়েছিল। তারপর তার বাবা সালাম সাহেব আর বিয়ে করেননি। লোকটার ভয় ছিল হয়তো সৎমা এসে মৌনতা এবং তার বড় ভাই মামুনের উপর অত্যাচার করবে। তাছাড়া সালাম সাহেব তার স্ত্রীকেও ভালোবাসতেন ভীষণ। স্ত্রীর অবর্তমানেও তার স্থানে অন্য কোনো নারীর আগমনের কথা কল্পনাতেও আনতে পারেননি। মৌনতা ছোটবেলা থেকেই বাবার ভাইয়ের হাতেই মানুষ। বাবা চাকরি সূত্রে বিভিন্ন স্থানে ঘুরেছে, আর তার সাথে মৌনতা এবং মামুনও। দরকার হয় নিজের দুই ছেলে মেয়েকে দেখাশোনা করার জন্য সালাম সাহেব আয়া রেখেছেন, আবার কখনো কখনো তার মাকে এনে রেখেছেন। তবুও নিজের ছেলে মেয়েদের কাছছাড়া করেননি, অন্য আত্মীয় স্বজনের উপর ফেলে রাখেননি। যদি পড়ে তারা বিরক্ত হয়ে তার ছেলে মেয়েকে কথা শোনায় বা আঘাত করে। ছেলে মেয়ে দুটোকে বড্ড ভালোবাসেন যে তিনি। এই দুজনই তো তার একমাত্র বেঁচে থাকার অবলম্বন। সময় গড়ালো, সালাম সাহেব অবসর নিলেন। তারপর অবশ্য তারা সবাই গ্রামে চলে গিয়েছিলেন, কিন্তু এই মৌনতার মেডিকেলে পড়ার সুযোগ আসায় আবার শহরে এলেন তারা। মৌনতাও বহুদিন পর ফিরে এলো সেই চিরচেনা শহরে, যেখান থেকে তার প্রথম অনুভূতির ডাক এসেছিল। প্রথম প্রেম করা নেড়েছিল হৃদয়ের গহীনে। ভাগ্যের কি পরিহাস, চেনা শহরটাতে আসতে না আসতে চেনা মানুষের দেখা। মৌনতার চিনতে একটুও ভুল হয়নি মানুষটাকে, যাকে ঘিরে মেয়েটার প্রথম অনুভূতি, প্রথম হৃদয় ভাঙার দহন, প্রথম কিশোরী মনের দহন। তাকে ভোলা কি এতটাই সহজ? মানুষটা যদিও আগের মতো নেই। কিশোর বয়সের হ্যাংলা পাতলা দেহটা এখন উপনীত হয়েছে শক্তপোক্ত পুরুষালী দেহের গঠনে। মসৃণ গাল দুটো স্থান করে নিয়েছে কালো চাপদারি, কিন্তু চোখ দুটো সেই আগের মতোই রয়ে গেছে। মুখের আদলটা কিশোর থেকে পুরুষালী আদলে উপনীত হয়েছে, তবুও চিনে নিয়েছে মৌনতা। আগের তুলনায় ঝগড়াও শিখেছে। আগে তো মৌনতা সারাদিন পিছে পড়ে থাকলেও একটা কথার জবাব দিত না, আর এখন তর্ক করে। মৌনতা আনমনেই হাসলো। পরক্ষণে আবার বিষাদে পরিপূর্ণ হয়ে উঠল মেয়েটার মুখশ্রী। আচ্ছা, এই মানুষটা কি তাকে চিনে নিয়েছে? হয়তো চিনিনি। চিনবে কিভাবে? আদর্শ না হয় তার জীবনের প্রথম অনুভূতি ছিল, কিন্তু সে তো আদর্শের জীবনে শুধুমাত্র এক বিরক্তিকর অধ্যায় ছিল। যদি তাই না হতো তবে সেদিন সত্যিটা না জেনে পুরো ক্লাসের সম্মুখে ওভাবে থাপ্পড় দিতে পারতো না মৌনতাকে।
জীবনের প্রথম প্রেমময় অনুভূতিটা জাগ্রত করার মালিক যেমন আদর্শ ছিল, ঠিক তেমনি প্রথম দহন জাগ্রত করার মালিকও ওই মানুষটাই ছিল। কিশোরের হৃদয়ে প্রেমময় অনুভূতিটা যখন প্রখরতার চূড়ান্তে ছিল, তখন হৃদয় ভাঙার কঠিন অনলে দগ্ধ করে ওই মানুষটাই তাকে দিশেহারা করে তুলেছিল। যে দিশেহারা থেকে বাঁচতে এসে বাবার বদলি করালো, শহর ছাড়লো, জীবনের মোড় ঘুরিয়ে নতুন মোড়ে পথ চলতে বাধ্য হলো। নিজের প্রথম অনুভূতিকে ধ্বংস করার অপরাধে মৌনতা কখনো ক্ষমা করবে না আদর্শকে। অবশ্য তার ক্ষমা করায় কী বা আসে যায়। তাচ্ছিল্যের হাসি হাসল, তপ্ত নিঃশ্বাস ফেলে ডুব দিল অতীতের স্মৃতির পাতায়। জানুয়ারি মাস, চারিদিকে জনজীবন শীতকালীন ঠান্ডায় দিশেহারা। তাই বলে কি স্কুল কলেজ পড়াশোনা বন্ধ থাকবে নাকি? তাছাড়া নতুন বছরে নতুন ক্লাস, নতুন বই, অন্যরকম এক অনুভূতি। নতুন বইয়ের ঘ্রাণটাই যেন হৃদয়ে অন্যরকম এক আন্দোলন তোলে। মনতা সবে অষ্টম শ্রেণী থেকে পা দিয়েছে নবম শ্রেণীতে। শৈশব ছেড়ে কৈশোরে পদার্পণ তার। হৃদয়ে নতুন অনুভূতির ঘনঘটা। পৃথিবীটাকে নতুন রূপে চেনার সময় শুরু এই তো তার। এরই মধ্যে বদলি হলেন সালাম সাহেব। মৌনতা স্কুল থেকে ফিরেই দেখলো বাবা, ভাই সকল মালামাল প্যাকিং করতে ব্যস্ত। বাসার সকল আসবাবপত্র অগোছালো। মেয়েটা অবাক হলো কিছুটা। অবাক সুরেই ভাইকে প্রশ্ন করল, এ কি ভাইয়া, বাসার সবকিছু এলোমেলো কেন? আর সবকিছু পার্কিংই বা করছো কেন? মামুন একবার তাকালো বোনের পানে, দৃষ্টি সরিয়ে আবারও নিজের কাজে মনোযোগ দিয়ে বলল, বাবার আবার বদলি হয়েছে। বদলি? সালাম সাহেবের বদলির কথা শুনে যেন মাথায় আকাশ ভেঙে পড়ল মৌনতার। এখানে এসেছে 1 বছর হলো না, এর মধ্যে আবার বদলি? বদলি কি হাতের মোয়া নাকি? সে যে যখন ইচ্ছে অফিস থেকে তার বাবাকে বদলি করবে, আর তার বাবাও ড্যাং ড্যাং করে সেখানে চলে যাবে। এখানে এসে এই প্রায় 1 বছর ধরে কত কষ্ট করে নতুন পরিবেশের সাথে মানিয়েছে, নতুন নতুন বন্ধু বানিয়েছে, এর মধ্যে আবারও বদলি, আবারও নতুন জায়গা। মেজাজটাই খারাপ হয়ে গেল মৌনতার। ভাইয়ের পানে তাকিয়ে কিঞ্চিত ক্রোধিত কণ্ঠে বলল, আবার বদলি? এবার আমি কোথাও যাচ্ছি না, তোরা গেলে যা, আমি এখানেই থাকবো। মামুন ততটা পাত্তা দিল না মৌনতার কথায়। এই মেয়ে সালাম সাহেবের প্রতিবার বদলির সময় এই একই কথা বলে, এক স্থান ছেড়ে অন্যত্র একদম যেতে চায় না। মামুন ভাবলেশীনভাবে বলল, ঠিক আছে, তোকে যেতে হবে না, তোকে বরং এখানে বিয়ে দিয়ে যাই, তারপর তুই থেকে যা এখানে। মৌনতার হতবাক হলো, চোখ বড় বড় করে বলল, কিসের বিয়ে? আমি কোনো বিয়ে টিয়ে করবো না। বিয়ে না করলে এখানে থাকবি কোন অধিকারে? এটা কি তোর বাপ দাদার বাড়ি? এখানে বাবা শুধুমাত্র চাকরি করতো, তাও এখন বদলি হয়েছে। ভাইয়ের কথায় কিছুটা দমে গেল। মৌনতা বিরস মুখে বলল, ঠিক আছে, যাবো আমি, তবুও বিয়ে করে এখানে থাকার মতো শখ আমার নেই। কেটে গেল 2 দিন। উজ্জ্বল আলোয় ঘেরা চারিপাশ। আকাশে সূর্যটা হাসছে যেন খুশি মনে, কিন্তু মৌনতা খুশি হতে পারছে না। আজ যে তাকে এই মফস্বল শহর ছেড়ে পাড়ি জমাতে হবে ঢাকা শহরে। বাবার এবারের বদলিটা শহরেই ঘটেছে। মৌনতা শুনেছে শহরের মানুষজন আন্তরিক হয় না, তেমন তারা নিজেদের মতো করে থাকে, অন্য কারো বিপদেও সহজে এগিয়ে আসে না। আচ্ছা, সেখানে গিয়ে মৌনতার জীবন কেমন হবে? সেখানে কি সে এখানকার মতোই বন্ধু খুঁজে পাবে? তারা এদের মতোই আন্তরিকভাবে মিশবে তার সাথে? নতুন শহর, নতুন মানুষ, সেখানে মাহারা মেয়েটার জন্য কি অপেক্ষা করছে জানা নেই কারো। বড্ড দুশ্চিন্তা হচ্ছে মৌনতার কিশোরী মনে। আবার এই পরিচিত স্থান ছেড়ে যেতেও খারাপ লাগছে ভীষণ। মৌনতার ভাবনার মধ্যে ট্রাকের ভিতর থেকে মামুন হাঁক ছাড়লো তার নাম ধরে। উঁচু কণ্ঠে বলল, কিরে, আসবি নাকি এখানে বিয়ে শাদী করে থেকে যাবি? মৌনতার ভাবনার ব্যাঘাত ঘটল। চোখ তুলে চেয়ে দেখলো তাদের সকল মালামাল ট্রাকে তোলা শেষ। বাবার ভাই ট্রাকের সামনে বসার স্থানে বসে পড়েছে। মৌনতা আর দেরি করলো না, বিষাদে পরিপূর্ণ হৃদয় নিয়ে উঠে বসলো ট্রাকের সামনে সিটে। মৌনতার ভাবনায় ব্যাঘাত ঘটল। চোখ তুলে চেয়ে দেখলো তাদের সকল মালামাল ট্রাকে তোলা শেষ। বাবা আর ভাই ট্রাকের সামনে বসার স্থানে বসে পড়েছে। মৌনতা আর দেরি করলো না, বিষাদে পরিপূর্ণ হৃদয় নিয়ে উঠে বসলো ট্রাকের সামনের সিটে। সময় অতিবাহিত হলো প্রায় ঘন্টা 5 ব্যবধানে। চেনা মফস্বল শহরটা ছেড়ে রাজধানী ঢাকায় প্রবেশ করলো মৌনতারা। ঢাকায় ঢুকতেই যেন বিরক্তিতে হাঁসফাঁস করে উঠল মেয়েটা। কেমন গরম গরম আবহাওয়া এই শহরের। চারিদিকে বিরক্তিকর যানবাহনের কোলাহল। সড়ক ভর্তি গাড়ি, এ ওর গায়ে লাগিয়ে দিচ্ছে তো ও ওর গায়ে। চারিদিকে জনমানবের উৎপাতও ভীষণ। মৌনতা ট্রাকের কাচের ভিতর থেকে চোখ ঘুরিয়ে দেখলো চারপাশটা। গাছপালার তো দেখাই পাওয়া যাচ্ছে না কোথাও। আবার রাস্তার কিছু কিছু স্থানের পাশে বিশাল ময়লার স্তূপ, কি বিশ্রী দুর্গন্ধ ছড়াচ্ছে সেখান থেকে। এর থেকে তো তাদের সেই ছোট্ট মফস্বল শহরটাই ভালো ছিল। গাছপালায় ভরপুর, স্নিগ্ধ সতেজ পরিবেশ। বাবা শেষ পর্যন্ত এই কোন শহরে নিয়ে এলো মৌনতাকে? এ শহরে ঢুকেই যে যে আবার উল্টে ঘুরে যেতে ইচ্ছে করছে তার।
মৌনতার বিরক্তির মধ্যেই তাদের ট্রাকটা এসে থামলো একটা বিশাল বিল্ডিংয়ের সম্মুখে। 8 তলা বিল্ডিং, যদিও এর 5 তলা পর্যন্তই সম্পূর্ণ হয়েছে, বাকি তলাগুলো ছাদ দিয়ে রাখা হয়েছে, হয়তো কাজ চলছে। ট্রাক থেকে নেমে বাড়িটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো মৌনতা। অতঃপর বাবার সাথে ঢুকলো বাড়ির ভিতরে। সিঁড়ি বেয়ে উঠলো সে দোতলায়। সেখানে 3টি বেডরুম, ড্রয়িং রুম, কিচেন আর 2টি ওয়াশরুম সহ একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন সালাম সাহেব। মৌনতা ফ্ল্যাটে ঢুকে বারান্দা সহ একটা রুম দখল করে বসলো। বাবার পানে তাকিয়ে বলল, এটা কিন্তু আমার রুম বাবা। সালাম সাহেব হাসলেন, মেয়েকে অভয় দিয়ে বললেন। আচ্ছা মা, এই রুম তোর? বাবা মেয়ের মতামতে মিললেও সেই মতের বিরোধিতা করলো মামুন। কপট রাগ দেখিয়ে সে বলল, না বাবা, এটা কিন্তু হবে না। তুমি সব সময় ওকেই সুন্দর রুমটা দাও। সালাম সাহেব তাকালেন ছেলের পানে, অতঃপর বললেন, বাকি রুমগুলোও তো সুন্দর। না, এই রুমটা বেশি সুন্দর। এই রুমে বারান্দা আছে, আবার জানালাও আছে। বাকি রুমগুলোতে বারান্দা তো নেই, আর একটা মাত্র জানালা। বাবা ছেলের কথোপকথনের মধ্যেই ফোরন কাটলো মৌনতা। ভেঙচি কেটে মামুনকে বলল, এই ভাইয়া, তুমি একদম আমার রুমের দিকে নজর এই ভাইয়া, তুই একদম আমার রুমের দিকে নজর দিবি না। তুই যা, অন্য রুমে যা। মামুন বলতে চাইলো মৌনতাকে কিছু, কিন্তু তাকে থামিয়ে দিলেন সালাম সাহেব। শাসনের সুরে বললেন, ও তোমার ছোট মামুন, তুমি বড় হয়েছ, বুঝতে শিখেছ। এখনো মনটার সাথে জেদ দেখালে চলবে নাকি? ওকে এই রুমটা ছেড়ে দাও, আর চলো বাইরে থেকে মালামালগুলো ঠিকঠাক ঘরে ঢুকছে কিনা দেখতে হবে। বাবার কথায় মুখ ভার করলো মামুন। সবসময় মৌনতা ছোট বলে সব ভালো ভালো জিনিসগুলো তাকে দিয়ে দেওয়া হয়, আর সে বড় বলে তার কপালে লবডঙ্কা। কতই বা আর সে মৌনতার থেকে বড়? এই তো মাত্র 5 বছরের বড়। মামুনের ভাবনার মধ্যে তাকে আবারও তাড়া দিলেন মামুন সাহেব। বললেন, কি হলো, এসো। মামুন আর দেরি করলো না, মৌনতাকে একটা ভেঙচি কেটে বেরিয়ে গেল কক্ষ থেকে। সকলে চলে যেতেই মৌনতা ঘুরে ঘুরে দেখতে লাগলো তার কক্ষটা। হঠাৎ কক্ষের ডান দিকের জানালার কাছে এসে থমকে গেল মেয়েটা। জানালার ওপাশে কোনো ছেলের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। মৌনতা কান খাড়া করলো। হ্যাঁ, কে যেন গুনগুনিয়ে পড়ছে। মেয়েটা আশ্চর্য হলো বেশ। এই বিকেলবেলায় কেউ নিজের রুমে ঘাপটি মেরে বই পড়ে? এখন তো খেলার সময়, বাইরে বন্ধুদের সাথে খেলার সময়। মৌনতা নীল রং থাই লাগানো জানলাটা খুলল। নজরে পড়ল তাদের বিল্ডিংয়ের একদম পাশাপাশি আরেকটা বিল্ডিং দাঁড়িয়ে রয়েছে সগৌরবে। তাদের জানালার একদম সোজাসুজি ওই বিল্ডিংয়ের একটা জানালা। জানালাটা খোলার ওই স্থান থেকেই পড়ার শব্দটা আসছে, কিন্তু ও কে পড়ছে দেখা যাচ্ছে না। মৌনতা কিছুক্ষণ উকিঝুঁকি মেরে দেখার চেষ্টা চালালো পড়ুয়া ছেলেটাকে দেখবে বলে, কিন্তু এই বিকেলে ঘরে বসে পড়তে থাকা বিদ্যাসাগরের দেখাই পেল না সে। শেষে বিরক্ত ভঙ্গিতে হাল ছেড়ে দিল মৌনতা। যে পড়ছে পড়ুক তো, তাতে তার কি? তাছাড়া এখানে থাকলে ওই ছেলের মুখ দর্শন এমনিতেই হবে, তাতে এভাবে উকিঝুঁকি মেরে দেখতে হবে না। নিজ মনে কথাগুলো বলেই জানালাটা আটকে দিল মৌনতা। ব্যস্ত হলো ঘর গুছাতে। আধারের প্রভাব কাটিয়ে শহরের বুকে আলো ফুটেছে। রাতের নিস্তব্ধতা কাটিয়ে যানবাহনের প্যাপো ধ্বনিতে দিশেহারা হয়ে উঠেছে শহরের বুকটা। মফস্বলে এতকাল ধরে স্নিগ্ধ শীতল এক সকাল উপভোগ করলেও শহরে এসে যেন বিরক্তিকর গরম এক সকাল উপহার হিসেবে পেল মৌনতা। আর সে বিরক্তিকে কাঁধে চাপিয়ে এ ব্যস্ত শহরের এক ব্যস্তময় স্কুলে পৌঁছালো মেয়েটা। মেয়েকে স্কুলে ভর্তি করার ব্যাপারে খুব একটা দেরি করতে চাননি সালাম সাহেব। ঘর গুছানোর তাগিদে আজকের দিনটাও ছুটি নিয়েছিলেন তিনি। এরপর কাল থেকে কাজে যুক্ত হলে তো ব্যস্ত হয়ে পড়বেন ভীষণভাবে। তখন মেয়েকে স্কুলে ভর্তি করতে নিয়ে আসবে কে? মৌনতার মাও বেঁচে নেই যে সে নিয়ে আসবে। মামুনকে আসতে বলবে, তারও তো কলেজ রয়েছে। স্কুলের স্যারদের সাথে কথা বলে প্রয়োজনীয় সব কাগজপত্র স্কুলে জমা করে মৌনতাকে ভর্তি করা হলো স্কুলে। নতুন স্কুল, নতুন স্থান, নতুন সব মানুষ। কেমন নিজেকে ভীত লাগছে মৌনতার। আচ্ছা, সে কি এখন একা একা ক্লাসে যাবে? নবম শ্রেণীটা কোন দিকে তাও তো সে জানে না। বাবাকে বলবে তাকে ক্লাসে পৌঁছে দিতে। মনে মনে আকাশ পাতাল ভাবলেও ক্লাসে যাওয়ার জন্য আর সালাম সাহেবকে বলতে হলো না মৌনতার। তার আগে একজন শিক্ষিকা এগিয়ে এলেন। মেয়েটার পানে মিষ্টি হেসে বললেন, আমার সাথে এসো, আমি তোমাকে ক্লাসে নিয়ে যাচ্ছি। মৌনতা যেন ভরসা পেল একটু। শিক্ষিকার পিছু পিছু নিজের ক্লাসে গিয়ে ঢুকলো সে। সাথে সাথেই সকল শিক্ষার্থীরা দাঁড়িয়ে গেল। সমস্বরে বলল, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, বসো সবাই। শিক্ষিকার আদেশ পেয়ে বসলো সবাই। এবার শিক্ষিকা ফিরে তাকালেন মৌনতার পানে। সকলকে উদ্দেশ্য করে বললেন, ও মৌনতা জামান, নতুন শিক্ষার্থী, তোমাদের নতুন বন্ধু। মৌনতা মৃদু হাসলো। ডাগর ডাগর নয়নে চোখ বুলাতে শুরু করলো পুরো ক্লাসরুমে। সকল শিক্ষার্থীরাই কেমন উৎসুক ভঙ্গিতে তাকিয়ে রয়েছে তার পানে। ক্লাসে নতুন শিক্ষার্থী আসলে অন্যরা উৎসুক ভঙ্গিতে তাকাবে, এটাই তো স্বাভাবিক, তাই না?
তবে মৌনতার পুরো ক্লাসে চোখ বুলাতে বুলাতে হঠাৎ দৃষ্টি আটকালো একটা ছেলের উপর গিয়ে। সকলের চোখে মুখে তাকে নিয়ে একটা উৎসাহ থাকলে ওই ছেলেটা নির্লিপ্ত। এমনকি একটা বারের জন্য ফিরে তাকাচ্ছে না মৌনতার পানে। বইয়ের ভাঁজে মুখ গুজে কি যেন পড়ছে মন দিয়ে। মৌনতা হৃদয় কুঞ্চিত হলো। তার সাথে শিক্ষিকাও তাড়া দিলেন তাকে, বললেন, সিটে গিয়ে বসো মৌনতা। মৌনতা ক্লাসের মধ্যে একটা খালি সিট খুঁজে বসলো গিয়ে সেখানে। বেঞ্চে বসতেই পাশের মেয়েটা একটু এগিয়ে এলো মৌনতার পানে, ফিসফিসিয়ে বলল, হাই, আমি রিমি। মৌনতা হাসলো। রিমির মতো করে ফিসফিসিয়ে সেও বলল, আমি মৌনতা। প্রথম ক্লাস শেষ হলো। শিক্ষিকা ক্লাস থেকে বেরিয়ে যেতে সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচল। নিজেদের মতো করে একে অন্যের সাথে কথা বলা শুরু করলো। কিছু শিক্ষার্থী এলো মৌনতার সাথে পরিচিত হতে। নাম কি, কোথা থেকে এসেছে, কোন স্কুল ইত্যাদি ইত্যাদি প্রশ্নে জর্জরিত করে তুলল মেয়েটাকে। মৌনতা সকল প্রশ্নের উত্তর দেওয়ার ফাঁকে ফাঁকে তাকালো ওই বই পড়ুয়া ছেলেটার পানে। আশ্চর্য হলো সে, ছেলেটা এখনো পড়ছে। সকলে একে অপরের সাথে বাক্যালাপে ব্যস্ত হলো, ওই ছেলেটা ব্যস্ত বই নিয়ে। মৌনতার সন্দেহ হলো ছেলেটা কি সত্যি সত্যি বই পড়ছে নাকি বইয়ের ভাঁজে অন্য কিছু রেখে পড়ছে। মৌনতাকে অবাক চোখে তাকিয়ে থাকতে দেখে রিমি মুখ খুলল এবার। ছেলেটার পানে তাকিয়ে বলল, ওই বই পড়ুয়া ছেলেটাকে দেখেছো নাকি? ওর নাম আদর্শ। বড়ই আদর্শবান ছেলে সে। বই ছাড়া পৃথিবীর আর কিছুই বোঝে না। একে একে আরও 5টি ক্লাস হলো। ঠিক 4টার দিকে ছুটি হলো মৌনতাদের স্কুল। এতগুলো ক্লাস করতে করতে যেন ক্লান্ত মেয়েটা। ক্লান্ত ভঙ্গিতে মৌনতা হাঁটা ধরল বাড়ির পথে। স্কুল ছাড়িয়ে কিছুটা দূরে আসতে এসে খেয়াল করলো ক্লাসের ওই পড়ুয়া আদর্শ নামক ছেলেটাও তার সাথে সাথে আসছে। মৌনতার কৌতূহল হলো, এই ছেলেটার বাসাও কি তবে তাদের বাসারও দিকেই? মৌনতা পিছু নিল আদর্শে। দেখতে পেল ছেলেটা তাদের বিল্ডিংটার পাশের বিল্ডিংয়ের দিকে যাচ্ছে। তবে কি ওই বিল্ডিংয়েই আদর্শরা থাকে? আচ্ছা, কালকে বিকালে সেই পড়ুয়া বিদ্যাসাগর ছেলেটা তবে আদর্শ নয় তো? হতেই পারে। ক্লাসে যে পরিমাণ পড়লো, তবে এটা বেশ ভালো হয়েছে। এদিক থেকে মৌনতার ক্লাসেরই আরেকজন পাওয়া গেছে। প্রতিদিন তাহলে তাকে আর একা একা স্কুলে যেতে আসতে হবে না। মৌনতা চঞ্চল পায়ে গিয়ে দাঁড়ালো আদর্শের সম্মুখে। ওষ্ঠদয় হাসি ফুটিয়ে বলল, এটা তোমার বাসা? কাল বিকালে কি তবে দোতলায় তুমি পড়ছিলে? আদর্শ অবাক হলো খানিকটা। কিঞ্চিত সময় নিয়ে সে তাকিয়ে রইল তার সম্মুখে দাঁড়ানো হাস্যোজ্জ্বল শ্যামবর্ণা মাথায় বড় ঝুঁটি বাঁধা মেয়েটার পানে। অতঃপর ভ্রু কুঁচকে প্রশ্ন করল, আপনি কে? মৌনতার ওষ্ঠের হাসি উবে গেল যেন। হতবাক কণ্ঠে বলল, আমি মৌনতা, তোমার ক্লাসে আজ নতুন ভর্তি হয়েছি। কেন, তুমি দেখোনি? আদর্শ সত্যিই তো দেখেনি মৌনতাকে। মৌনতা যখন ক্লাসে ঢুকেছিল তখন তার সম্পূর্ণ মনোযোগ ছিল বইয়ে। শুধুমাত্র শিক্ষিকার মেয়েটাকে পরিচয় করিয়ে দেওয়ার সময় নাম শুনেছে মৌনতা, ব্যাস এতটুকু। কিন্তু এই মেয়ে আবার সেদে সেদে তার সাথে কথা বলতে এসেছে কেন? বড়ই গায়ে পড়া মেয়ে তো। আদর্শ আরও কিছুক্ষণ সময় নিয়ে তাকিয়ে রইল মৌনতার পানে। অতঃপর কোনো কথা না বলে ঢুকে গেল তাদের বিল্ডিংয়ে। মৌনতা হাঁ হয়ে গেল যেন। এই ছেলে কি তাহলে তাকে পাত্তা দিল না, তাকে চিনল না? বেশ ভালো, অন্তত ভদ্রতার খাতিরে কথা বলতে পারতো না, তা সে করেনি। বরং মৌনতাকে পিঠ দেখিয়ে বাড়িতে চলে গেছে। ক্ষিপ্ত হলো মেয়েটা, বিড়বিড়িয়ে বলল, অভদ্র ছেলে। রাত গভীর, চারিদিকে নীরব নিস্তব্ধতায় ছেয়ে গেছে। ব্যস্ত শহরটা তার ব্যস্ততা কমিয়ে বিশ্রামে মনোনিবেশ করেছে বুঝি। তবে এই গভীর রাতেও নিজের মুখ, চোয়াল, জিহবা কিংবা ওষ্ঠকে একটুও বিশ্রাম দেয়নি আদর্শ। গুনগুনিয়ে এখনও পড়ে যাচ্ছে ছেলেটা। মৌনতার বিরক্তি যেন বা চরম পর্যায়ে। এই ছেলে কি পড়া ছাড়া আর কিছুই বোঝে না? এই জানুয়ারি মাসে আবার এত পড়াকে পড়ে? জানুয়ারি মাস তো চলে যায় নতুন বইয়ের ঘ্রাণে ঘ্রাণেই। মৌনতা বিছানায় শুয়ে এপাশ ওপাশ করলো কিছুক্ষণ। না, এই ব্যাটার পড়ার শব্দে ঘুমানোটা দায়ী হয়ে পড়েছে। ছেলেটা জানলাটাও খুলে রেখেছে, যার দরুন এই নিস্তব্ধ এই রজনীতে তার গুনগুনিয়ে পড়ার শব্দটাই তীব্রভাবে শোনা যাচ্ছে। তাছাড়া মামুন যদি কোনোভাবে জানতে পারে আদর্শ তার ক্লাসেরই ছাত্র এত রাত অব্দি পড়ছে, তবে নির্ঘাত বাবার কর্ণে তুলে দিবে কথাটা। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো মৌনতা। জানালার কাছে গিয়ে খুলল সেটা। মৃদুস্বরে ডাকলো, আদর্শ, আদর্শ। আদর্শ শুনল সে ডাক, তবে পাত্তা দিল না। সে তার নিজের ভাবেই পড়ছে। মৌনতা আরও বার কয়েক মৃদুস্বরে ডাকলো আদর্শকে। না, ছেলেটা কোনো সাড়া দিচ্ছে না। অবশ্যই সে ডাক শুনেছে মৌনতার। এতগুলো ডাক দিয়েছে, অন্তত একটা ডাক তো অবশ্যই কর্ণে পৌঁছানোর কথা। মেজাজ কিছুটা ক্ষিপ্ত হলো মেয়েটার। দাঁতে দাঁত চেপে কিছুটা উঁচু কণ্ঠে বলল, এই বিদ্যাসাগরের নাতি, আল্লাহস্তে তোর পড়া বন্ধ কর, একটু শান্তিতে ঘুমোতে দে ভাই। মৌনতার এমন কথায় মেজাজ কিছুটা চটে গেল আদর্শের। সে তার ঘরে বসে তার নিজের মুখ দিয়ে পড়ছে, তাতে এই মেয়ের কি? এতদিনও তো পড়েছে কই, তখন তো কারো সমস্যা হয়নি, তাহলে এর এখন কেন সমস্যা হচ্ছে?
আর কি বললো তাকে মেয়েটা? বিদ্যাসাগরের নাতি? আদর্শের হৃদয়ে ক্রোধ জাগ্রত হলো। সেই গলার স্বর বাড়িয়ে দিল আরও। নিস্তব্ধ রজনীতে জোরে জোরে পড়তে শুরু করলো। মৌনতার ক্ষিপ্ততাও বেড়ে গেল সাথে সাথে। সে বলেছিল পড়া থামাতে, আর এই বেটা কিনা জোরে জোরে পড়া শুরু করেছে। ইচ্ছে তো করছে এক্ষুনি গিয়ে গলা টিপে ধরতে, যাতে ওই গলা থেকে আর পড়া বের না করতে পারে। ক্রোধে গজগজ করতে করতে মেয়েটা আশেপাশে খুঁজলো কিছু একটা। ধূপধাপ পা ফেলে এগিয়ে গেল নিজের পড়ার টেবিলের নিকট। কলম তুলে খচখচ শব্দ করে একটা কাগজে লিখলো কিছু শব্দ। অতঃপর আবারও জানালার নিকট এসে কাগজটা গুচিমুচি করে ছুঁড়ে মারল আদর্শের ঘরে। হঠাৎ মেঝেতে কাগজ পড়তে দেখে ভ্রু কুচকে এলো আদর্শের। একবার ভাবলো উঠবে না সে, কিন্তু নিজের ভেতরে কিছুটা কৌতূহল অনুভব করলো ছেলেটা। কি আছে ওই কাগজে? ওই অভদ্র মেয়েটা কি কিছু লিখেছে কাগজে? পড়া বন্ধ করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো আদর্শ। একটু ঝুঁকে মেঝে থেকে তুলল কাগজটা, ভাঁজ খুলে লেখাটা পড়তে শুরু করলো। কি লিখেছে মেয়েটা এগুলা? আদর্শের ক্রোধ যেন এবার আসমান ছুঁই ছুঁই, তার গলা টিপে দিবে। আদর্শের খুব ইচ্ছা করলো মেয়েটাকে শাসিয়ে বলতে, আয় পারলে ছুঁয়ে দেখা, আমাকে গলা টিপে দেওয়া তো দূরে থাক। কিন্তু নিজের ইচ্ছেকে নিজের ভিতরেই দমন করলো ছেলেটা। এই মাঝরাতে জানালা থেকে কোনো মেয়ের সাথে কথা বলা কিংবা ঝগড়া করা নিতান্তই তার স্বভাব বহির্ভূত কর্ম। আর আদর্শ বড়ই আদর্শবান ছেলে, সে কখনো নিজের স্বভাবের বাহিরে 1 ইঞ্চিও পা বাড়ায় না। তাছাড়া মেয়েটা নিতান্তই বড্ড অভদ্র, ঝগড়ুটে এবং গায়ে পড়া। নয়তো এভাবে সেদে সেদে কি মাঝরাত থেকে একটা ছেলের সাথে কথা বলতে আসতো নাকি? এই ধরনের অভদ্র গায়ে পড়া মেয়েদের আদর্শের বরাবরই অপছন্দ। না, এই মেয়ের থেকে দূরত্ব বজায় রাখতে হবে তার। কথা তো বলাই যাবে না। আদর্শ হৃদয়ে কিছুটা ক্রোধ নিয়ে তার ঘরের জানালাটা বন্ধ করে দিল। মৌনতা যেন হাঁপ ছেড়ে বাঁচল। যাক, ছেলেটা অন্তত জানালা তো বন্ধ করেছে। এখন তার ঘরে বসে পড়লেও ততটা শব্দ তাদের বিল্ডিং পর্যন্ত আঘাত আনতে পারবে না। আর মামুনও কিছু টের পাবে না। শহুরে সকাল, কেমন উত্তপ্ত কোলাহলপূর্ণ বায়ু চারিদিকে। মৌনতা খেয়ে দিয়ে ব্যাগ কাঁধে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো বাড়ি থেকে। আপাতত তারা বাহির থেকে খাবার এনে খেয়ে নিচ্ছে, তবে রান্নার জন্য একজন লোক রাখার তোড়জোড় চলছে। একজন লোক পেলেই বাইরের ওই তেল ঝালপূর্ণ খাবার আর খেতে হবে না। এই 2 দিনেই এই বাইরের খাবার খেয়ে খেয়ে পেটের সমস্যা দেখা দিয়েছে মৌনতার। পেটে হাত দিয়ে মেয়েটা এদিক ওদিক তাকাতেই দেখলো আদর্শ বের হচ্ছে তাদের বিল্ডিং থেকে। সেও নিশ্চয়ই স্কুলেই যাচ্ছে। মৌনতা হাত তুলে ইশারা করলো আদর্শের পানে। ওষ্ঠে হাসি ফুটিয়ে বলল, আদর্শ শুনলো এটা, ঘাড় বাঁকিয়ে তাকালো মৌনতার পানে। মেজাজটা ছুটে গেল ছেলেটার। আবারও সে গায়ে পড়া মেয়েটা। আদর্শ কোনো সাড়া দিল না মৌনতার ডাকের। মেয়েটাকে উপেক্ষা করে এসে হাঁটা ধরল সামনের দিকে। মৌনতাও বেশ ব্যস্ত হলো। ব্যস্ত পায়ে আদর্শের পানে হাঁটা ধরে বলল। মৌনতার কথা শুনে আদর্শ যেন হাঁটার গতি বাড়িয়ে দিল আরো। মৌনতাও দৌড় লাগালো আদর্শের পিছু পিছু। দৌড়াতে দৌড়াতে বলল, একটু আস্তে হাঁটো না আদর্শ, আমি তোমার সাথে দৌড়তে পারছি না। আদর্শ তবুও আস্তে হাঁটলো না। সেও এক প্রকার দৌড়ে দৌড়ে হাঁটছে। যাই হয়ে যাক না কেন, এই মেয়ের সাথে সে কিছুতেই স্কুলে যাবে না। কেমন গায়ে পড়া মেয়ে মানুষ। খানিক বাদেই এক প্রকার দৌড়াতে দৌড়াতে ক্লাসে পৌঁছালো আদর্শ এবং মৌনতা। আদর্শ তড়িঘড়ি করে ছেলেদের দিকে সামনের বেঞ্চটায় বসে পড়ল। আর মৌনতা ক্লাসে ঢুকতেই তাকে হাত উঁচিয়ে ডাক দিল রিমি। কিছুটা উঁচু কণ্ঠে বলল, এই মৌনতা, এখানে এসো, তোমার জন্য এখানে জায়গা করে রেখেছি আমি। মৌনতা এগিয়ে গেল সেদিকে। প্রথম দিক থেকে 3 থেকে 4 বেঞ্চে রেখে ঠিক মধ্য বরাবর একটা বেঞ্চে বসেছে রিমি। পাশে আবার বেঞ্চের উপরে 2টো বই রেখে জায়গা রেখেছে মৌনতার এবং অন্য একজনের জন্যে। মৌনতা যেতেই বেঞ্চ থেকে নিজের একটা বই সরিয়ে নিল রিমি। মৌনতা কাঁধ থেকে বই নামিয়ে রাখলো বড় বেঞ্চে, আর নিচের ছোট বেঞ্চটায় বসতে বসতে শুধালো, সামনের 2 বেঞ্চ তো খালি, তাহলে এখানে জায়গা রেখেছো যে? রিমি হেসে বলল, মাঝখানে বসলে সামনের দিকেও ভরা থাকে, পিছনের দিকেও। এখানে বসে কথা বললে স্যার ম্যামরা ততটা ধরতে পারে না। রিমির কথা শুনে চোখ মুখ যেন চকচক করে উঠল মৌনতার। ওষ্ঠে কুটিল হাসি ফুটিয়ে তুলে বলল, এভাবে তো ভেবে দেখিনি কখনো। তাহলে এখন ভেবে দেখো। রিমি আর মৌনতার কথোপকথনের মধ্যে বাক্যটা বলল অন্য কেউ। মৌনতা চকিত দৃষ্টিতে তাকালো পাশ ফিরে। দেখতে পেল একটা মেয়ে তার পাশেই রাখা রিমির বইটা সরিয়ে বসেছে। মৌনতাকে চকিত দৃষ্টিতে তার পানে তাকাতে দেখে হাসলো মেয়েটা। হাত বাড়িয়ে বলল, আমি জেবা, রিমির বান্ধবী। এখন থেকে বলতে পারো তোমারও বান্ধবী। আরেকটা বান্ধবী? উৎফুল্ল হলো মৌনতা। শহরে এসে এত সহজে যে সে বান্ধবী পাতিয়ে ফেলতে পারবে তা তো ভাবতেই পারেনি। মৌনতা আনন্দিত ভঙ্গিতে নিজের হাত বাড়িয়ে দিল জেবার পানে।
হাসি মুখে বলল, বান্ধবীরা বান্ধবীদের তুমি তুমি করে বলে নাকি? আজ থেকে সবাই তুই তুই করে বলবি। এই রিমি, কথাটা কিন্তু তোকেও বলেছি। তা না হয় বলবো, এখন বাইরে চল, তাড়াতাড়ি পিটিতে যেতে হবে, নয়তো স্যার বা ম্যাম এসে ঠ্যাঙানি দিয়ে পিটিতে নিয়ে গিয়ে দাঁড় করাবে। জেবার কথায় দাঁত দিয়ে জিহবা কাটল রিমি। মাথা চুলকে বলল, ইস, আমি তো একদমই ভুলে গিয়েছিলাম। চল চল তাড়াতাড়ি পিটিতে চল। আর সময় ব্যয় না করে মাঠের দিকে ছুটল মৌনতা, জেবা আর রিমি। ইতিমধ্যেই এক পাশে ছেলের এবং অন্য পাশে মেয়েরা লম্বা লম্বা শাড়ি করে দাঁড়িয়ে পড়েছে। তারা তিনজনও একটা শাড়ির একদম পিছনের দিকে দাঁড়িয়ে পড়ল। মৌনতা উকিঝুঁকি মারল ছেলের শাড়ির দিকে, দেখার চেষ্টা করলো আদর্শ পিটিতে দাঁড়িয়েছে কিনা। ও বেটাকে তো বিশ্বাস নেই, পিটি রেখে বই পড়ছে হয়তো, নয়তো পিটিতে বসেও বই হাতে পড়তে পারে। তবে এতটা পিছন থেকে সামনের কিছুই দেখতে পেল না মৌনতার। উকিঝুঁকি বন্ধ করলো মেয়েটা, পিটিও শুরু হলো। একে একে কোরআন থেকে তেলাওয়াত, গীতা পাঠ, জাতীয় সঙ্গীত, শপথ শেষ হলো। কোরআন, তেলাওয়াত আর গীতা পাঠের সময় মৌনতা, জেবা আর রিমি নিজেদের ভদ্রতা বজায় রাখলো। জাতীয় সঙ্গীত গাওয়ার সময় আর ভদ্রতা বজায় রাখলো না। সামনে মাইকে গাওয়া একদল কিশোরী জাতীয় সঙ্গীতের সাথে যখন তার মিলিয়ে সকলকে গাইতে বলা হলো, তখন তারা তিনজন সহাস্যে গাইল। আমার সোনার গামলা, আমি তোমায় ভালো খাসি। আজ তোমাদের ক্লাস হবে না, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য দল ভাগ হবে। মৌনতা, রিমি আর জেবা খুশি হলো ভীষণ। অবশ্য ক্লাস হবে না শুনলে আদর্শের মতো ছাত্ররা বাদ দিয়ে সকল শিক্ষার্থী তাই খুশি হয়। যদিও বাহিরের খেলাধুলা, দৌড়চাপে ততটা আগ্রহী নয় মৌনতা, তবে সে নিজের মাপ দিবে। কোন গ্রুপে পড়লো, কতটা লম্বা হলো দেখতে হবে না? হাস্যোজ্জ্বল চোখ ও মুখে নিজেদের মাপ দিতে গেল তিন বান্ধবী। মৌনতা আর রিমি পড়লো খ গ্রুপে আর জেবা পড়লো ক গ্রুপে। জেবা মেয়েটা বয়সের তুলনায় একটু বেশি লম্বা কিনা, আর রিমি এবং মৌনতা বয়সের তুলনায় ঠিকঠাকই আছে। মাপ দেওয়া শেষে খেলার মাঠে গেল তিনজন। দেখলো মাঠের মধ্যে একটা লোহার বল নিয়ে ছেলে মেয়ে উভয়ে দুষ্টামি করছে। মৌনতারও ইচ্ছে হলো ওই বলটা ধরার। আচ্ছা, বলটা কি ভারী বেশি, সে তুলতে পারবে? নিজের ভিতরে কৌতূহল নিয়ে মৌনতা ছুটে গেল লোহার বলটার কাছে। হাত দিয়ে লোহার ভারী বলটা তুলতে গিয়ে ঠাস করে বসে পড়ল মাঠের মাঝখানে। হো হো করে হেসে উঠল। খেলবে বলটা নিয়ে আশেপাশে উপস্থিত সবাই। অপ্রস্তুত হলো মৌনতা। ইস, এতগুলো মানুষের মধ্যে কিনা পড়ে গেল সে। লজ্জায় মাথা কাটা যাচ্ছে মেয়েটা। দ্রুত উঠে দাঁড়ালো মেয়েটা, পেছনে ঘুরে দ্রুত পায়ে মাঠ ত্যাগ করতে উদ্যত হতেই দেখতে পেল আদর্শকে। সেও হাসছে সবার সাথে। মৌনতা পড়ে গিয়েছে বলে মৌনতা থমকে গেল যেন। কিশোরী বয়সের প্রথম তার হৃদয় কম্পিত, অস্থির হয়ে উঠল মন প্রাণ। দৃষ্টি জুড়ে ছেয়ে গেল মুগ্ধতার আবরণ। কোনো ছেলের হাসি এত সুন্দর হতে পারে জানা ছিল না মৌনতার। এত সুন্দর হাসি ছেলেটার, অথচ ছেলেটা হাসে না, সারাদিন পেঁচার মতো মুখ করে পড়তে থাকে। স্কুল শেষে বাড়ির পথে হাঁটা ধরল মৌনতা। আশেপাশে তাকিয়ে খুঁজলো আদর্শকে। না, ছেলেটাকে দেখা যাচ্ছে না কোথাও। হয়তো আজ আগেই চলে গেছে। যতদূর মৌনতা খেয়াল করেছে তাতে ছেলেটাকে কোনো খেলাধুলাতে অংশগ্রহণ করতে দেখেনি সে। মৌনতা আশেপাশে দেখতে দেখতেই পৌঁছালো তাদের বাসার পানে। নিজেদের বিল্ডিংয়ে ঢুকবে তখনই নজর গেল পাশের বিল্ডিং অর্থাৎ আদর্শদের বিল্ডিংয়ের দিকে। একজন মহিলা কোমরে পানি ভর্তি একটা কলসি আর হাতে পানি ভর্তি একটা বালতি নিয়ে বেশ কষ্টে বিল্ডিংয়ের মধ্যে ঢুকছে। বক্ষের ওঠানামা অবলম্বন করেই বোঝা যাচ্ছে মহিলাটি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছেন। হয়তো দুইটা পানি ভর্তি পাত্রের ভারে হাঁপিয়ে উঠেছেন তিনি। মৌনতার মায়া হলো, সে আর ঢুকলো না নিজেদের বিল্ডিংয়ে। লম্বা লম্বা পা ফেলে এগিয়ে এলো মহিলাটির পানে। তার হাত থেকে বালতিটা নিয়ে বলল, আন্টি, বালতিটা আমি নিচ্ছি, আপনি বরং কলসিটা নিন শুধু। আকস্মিক অচেনা কিশোরী এক কন্যার এহেন সাহায্যের হাত বাড়িয়ে দিতে দেখে মহিলাটি অবাক হলেন কিছুটা। তবে পরক্ষণে নিজেকে সামলে নিয়ে মিষ্টি হাসলেন তিনি। ওষ্ঠে হাসির রেখা বজায় রেখেই বললেন, তুমি পারবে তো এটা তুলতে? মৌনতা চোখে হাসলো, চটপট করে উত্তর দিল, খুব পারবো। মহিলাটি চমৎকার হাসলেন। মৌনতাকে সাথে নিয়ে গেলেন, সিঁড়ি ভেঙে উঠতে লাগলেন দোতলায়। মৌনতা বালতি নিয়ে হাঁটতে হাঁটতে প্রশ্ন করল, বাহির থেকে এত কষ্ট করে পানি নিচ্ছেন যে, আপনাদের বিল্ডিংয়ে পানি নেই? শুধু আমাদের নয়, আজ নাকি সারা দিন এই এলাকাতে পানি থাকবে না। কাল ঘোষণা করে বলে দেয়া হয়েছে, কিন্তু আমার কান কোথায় ছিল যে কে জানে, শুনতেই পাইনি। সকালে পানি ধরেও রাখিনি। এখন দেখলাম বাসায় পানি নেই একটুও। এদিকে বাসায়ও আমি ছাড়া কেউ নেই। সব মিলে আমাকেই নেমে পড়তে হলো পানি আনতে। ভাগ্যিস আশেপাশে টিউবওয়েল ছিল, নয়তো পানি আনতে আরও দূরে যেতে হতো। কথাগুলো বলে মহিলাটি দম ফেললেন একটা। অতঃপর হাস্যোজ্জ্বল চোখে মুখে বললেন,
চলো, আমরা এসে গেছি, ভিতরে চলো। মৌনতা অবাক হয়ে আশেপাশে চোখ বুলালো। এটা তো দোতলা, অর্থাৎ আদর্শদের বাসা। এই মহিলা কি তবে আদর্শের পরিবারের কেউ? মৌনতা কিছুটা অবাক স্বরে প্রশ্ন করলো। এটা আদর্শদের বাসা না? হ্যাঁ, আমার ছোট ছেলে আদর্শ। তুমি চিনো ওকে? মৌনতার ওষ্ঠে হাসি ফুটে উঠল, মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ চিনি তো, আমরা এক ক্লাসে পড়ি। মহিলাটি উৎফুল্ল হলেন, কলসিটা নিচে রেখে হাত ধরলেন মৌনতার। তাকে ভেতরে নিয়ে যেতে যেতে বললেন, তাহলে তো ভালোই হলো। এসো এসো, ভিতরে এসো। মৌনতা ভেতরে গেল। গোল গোল চোখে তাকিয়ে দেখলো আশপাশটা। এই বিল্ডিং এর পুরো দোতলা জুড়েই থাকে আদর্শরা। হাতের বালতিটা রেখে মৌনতা ঘুরে ঘুরে দেখতে শুরু করলো ফ্ল্যাটটা। কিন্তু আদর্শ কোথায়? ওকে তো দেখা যাচ্ছে না কোথাও, ক্লাসেও তো ছিল না। মৌনতার ভাবনার মধ্যেই সুলতানা বেগম অর্থাৎ আদর্শের মা একটা বাটি হাতে এগিয়ে এলেন তার পানে। বাটিটা মৌনতার পানে এগিয়ে দিয়ে বললেন, নাও আচার খাও, আমি বানিয়েছি। আচারের কথা শুনে চোখ দুটো চকচক করে উঠল মৌনতার। সুলতানা বেগমের হাত থেকে আচারের বাটিটা হাতে নিল, খেতে খেতে বলল, আদর্শ কোথায় আন্টি? সুলতানা বেগম পানির কলসি এবং বালতিটা নিয়ে যথাস্থানে রাখতে রাখতে জবাব দিলেন। ও তো কোচিংয়ে গেছে। মৌনতা অবাক হলো। এই জানুয়ারি মাসে কোচিং শুরু করে দিয়েছে ছেলেটা। অবশ্য এর দ্বারা এর বেশি আর কি আশা করা যায়? যে পরিমাণ পড়ুয়া ছেলেটা। যাকগে, সে যা করে করুক তো। মৌনতার আবার এত পড়া পোষায় না। সে ওই পরীক্ষার আগের দিন পড়ে কোনো রকমে পাশ করলেই হবে। মৌনতার অগোছালো চিন্তাভাবনার মধ্যে সুলতানা বেগম তাকে প্রশ্ন করলেন, তোমার বাসা কোথায় তা তো জানাই হলো না। মৌনতা হাসলো, মুখে আচার দিতে দিতে জবাব দিল, আমার বাসা তো এই পাশের বিল্ডিং এই, কিছুদিন আগেই এসছি এখানে। কিছুদিন আগে যে পাশের বিল্ডিংয়ে নতুন ভাড়াটিয়ে এলো তারা তোমরা? হুম। সুলতানা বেগম আর প্রশ্ন করলেন না। মৌনতা আচার খেতে খেতে হঠাৎ থেমে গেল। কিছুক্ষণ সময় নিয়ে সে তাকিয়ে রইল সুলতানা বেগমের পানে। সুলতানা বেগম খেয়াল করলেন মৌনতার করুণ দৃষ্টি। সে ভ্রুকুচকে শুধালো, কি হলো মেয়ে, ওভাবে তাকিয়ে আছো কেন? মৌনতা সময় নিল, একটু মৃদু কণ্ঠে বলল, আপনার গা থেকে না মা একটা গন্ধ আসে আন্টি। সুলতানা বেগম ঠোঁট এলিয়ে হাসলেন। মৌনতার গাল টেনে দিয়ে বললেন, কেন, আমার মায়ের গা থেকে আসে না বুঝি? মৌনতার চোখে মুখে আধার নেমে এলো। মলিন কণ্ঠে বলল, আমার তো মাই নেই, আমাকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে সে আধারে তলিয়ে গেছে। সুলতানা বেগমের খারাপ লাগলো। অপরাধীর কণ্ঠে এসে বললেন, দুঃখিত, আমি জানতাম না তোমার মা নেই। কথাটা বলে একটু থামলেন সুলতানা বেগম। ওষ্ঠদ্বয় আবারও হাসি ফুটিয়ে বললেন, তোমার মা নেই তো কি হয়েছে, আমি তো আছি। মৌনতার চোখ দুটো ছলছল করে উঠল। এভাবে তাকে কেউ কখনো বলেনি। কেউ তার মা হতে চায়নি। এই নারী সত্যিকার অর্থে তার মা না হোক, মুখে তো বলেছে। মাঝে মাঝে মুখের কিছু কথাও হৃদয়ে প্রশান্তিতে ভরিয়ে তোলার ক্ষমতা রাখে। প্রবাহমান সময়ের গতিতে সময় গড়ালো কিছুটা। এর মধ্যে সুলতানা বেগমের সাথে দারুণ সখ্যতা গড়ে উঠেছে মৌনতার। তবে আদর্শকে জ্বালাচ্ছে না ততটা। জ্বালাবে কিভাবে? সে এখন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে ব্যস্ত ভীষণ। বাহিরের প্রতিযোগিতায় নাম না দিলেও গানে নাম দিয়েছে মৌনতা। আর আদর্শ সে বিস্তার ব্যস্ত তার পড়াশোনা নিয়ে। এই যে রোজ মৌনতা আদর্শদের বাসায় যাচ্ছে, সুলতানা বেগমের সাথে সময় কাটাচ্ছে, অথচ দেখা হচ্ছে না আদর্শের সাথে। তার অগোচরে তার মায়ের মেয়ে হয়ে উঠেছে মৌনতা। দেখতে দেখতে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার দিন উপস্থিত হলো। মৌনতা শাড়ি পরেছে আজ। এই শাড়িটা অবশ্য তাকে সুলতানা বেগমই পরিয়ে দিয়েছে। লাল পাড়ের সুন্দর একটা সাদা শাড়ি জড়িয়েছে মেয়েটা তার শ্যামরঙা শরীরে। চুলগুলো উপরে তুলে খোপা করে ঠোঁটে লাল লিপস্টিক দিয়েছে, চোখে গাঢ় করে কাজল রেখা টেনেছে। এই সম্পূর্ণ সাজটা অবশ্য সুলতানা বেগমের কল্যাণে। ভীষণ যত্ন করে তিনি সাজিয়েছেন মৌনতাকে। মেয়ে নেই তো তার এই মেয়েকে দাঁড়ায় নিজ মেয়ের শখ পূরণ করছেন তিনি। একটা মেয়ের ভীষণ শখ ছিল সুলতানা বেগমের, অথচ হলো দুটো ছেলে। ছেলে দুটো তার মনের মতো হলো না। বড় ছেলে আবির সারাদিন ভবঘুরে, বন্ধু বান্ধব, খেলাধুলা নিয়ে ব্যস্ত। ছোট ছেলে আদর্শ পড়াশোনা। এই দুই ছেলে নিয়ে মহিলার আফসোসের যেন শেষ নেই। সুলতানা বেগম নিজেও আজ এসেছেন সাংস্কৃতিক অনুষ্ঠানে। নিজের ছেলের কাছে না গিয়ে দাঁড়িয়ে রয়েছে মেয়েদের দিকের মৌনতার পাশে। সুলতানা বেগমের কথা বলতে বলতে স্টেজ থেকে ডাক পড়ল মৌনতার। দর্শক সারি থেকে আদর্শ শুনল মৌনতার নামটা। অবাক হলো সে। এই অভদ্র গায়ে পড়া মেয়েটা আবার গান গাইতেও পারে? আদর্শ উৎসুক হয়ে তাকালো স্টেজের পানে। শাড়ি পরিহিত মৌনতাকে দেখে থমকে গেল সে। হৃদস্পন্দন বাড়ল আদর্শের কিশোরী হৃদয়ের। মেয়েটাকে কি ভীষণ সুন্দর লাগছে। আদর্শের আখিতে এই মুহূর্তে যেন পরি হয়ে ধরা দিচ্ছে মৌনতা। পরক্ষণে আবার নিজের চিন্তাভাবনাকে নিজেই ধিক্কার জানালো ছেলেটা। কেবল নবম শ্রেণীর ছাত্র সে, বয়স মাত্র 15। এই বয়সে কিনা এত আজে বাজে চিন্তা মস্তিষ্কে ধারণ করতে শুরু করেছে। ছি ছি। নিজের আদর্শে ভরা স্বভাবের উপরই তো এখন নিজের ঘৃণা লাগছে আদর্শের।
মাথা ঝাড়া দিয়ে মস্তিষ্কের ভিতরে ধারণ করা সকল আজেবাজে চিন্তা ঝেড়ে ফেলল আদর্শ। মন দিল গানের দিকে। হাতে মাইক নিয়ে হারমোনিয়ামে তালে তালে মৌনতা গাইতে শুরু করলো। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। গান শেষ হলো, করতালিতে মুখরিত হলো মাঠ প্রাঙ্গণ। আদর্শ যেন বিমোহিত হলো গানটা শুনে, মুগ্ধ হলো তার হৃদয়। কি সুন্দর কণ্ঠস্বর মেয়েটার! একটা অভদ্র মেয়ে যে এত সুন্দর গান গাইতে পারে জানাই ছিল না তার। যাক, এই মেয়ের মধ্যে অন্তত কিছু তো ভালো দিক আছে, নয়তো আদর্শ ধরেই নিয়েছিল এই কন্যার আগাগোড়া সবই গোবর দিয়ে ভরপুর। দিনের আলোকে ধীরে ধীরে বিদায় জানিয়ে সন্ধ্যার দিকে পা বাড়িয়েছে। মৌনতাদের স্কুলের অনুষ্ঠান শেষ হয়েছে আরও আগে, তবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য একটু বেশি দেরি হয়েছে। মৌনতা সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে, আর আদর্শ মেধা তালিকায় প্রথম স্থানে রয়েছে। ছেলেটা পড়াশোনার দিক থেকে বেশ আদর্শবান হলেও খেলাধুলার দিক থেকে নয়। সে মনে করে এসব দৌড়ঝাঁপ না করে পড়াশোনায় মনোযোগ দিলে ভালো কিছু করা যাবে। সুলতানা বেগম সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠানে থাকেননি। মৌনতার গান শেষ হতেই সে চলে এসেছিল বাড়িতে। তবে মামুন ছিল। এই ভর সন্ধ্যায় বোন একা একা বাড়ি ফিরবে মানতে পারেনি সে, তাই একেবারে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে বোনকে নিয়ে বাড়িতে ফিরেছে। আদর্শ ফিরেছে প্রায় তাদের সাথে সাথে, তবে কথা বলেনি কেউ কারোর সাথে। আদর্শদের বিল্ডিংয়ের কাছাকাছি আসতেই মৌনতা মামুনকে বলল। মামুন আর বাধা দিল না বোনকে। মহিলার সাথে যে মৌনতার দারুণ সখ্যতা তা সে জানে। স্বাভাবিক কণ্ঠেই সে বলল, আচ্ছা তাড়াতাড়ি ফিরিস, আমি বাসায় গেলাম। ভাইয়ের অনুমতি পেতেই মৌনতা পুরস্কার হাতে ছুটল আদর্শদের বিল্ডিংয়ে। এই সিঁড়িতে গিয়েই দেখা হলো আদর্শের সাথে। ছেলেটা তাদের বিল্ডিংয়ে মৌনতাকে দেখে ভ্রু কুচকালো, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলো, এই মেয়ে, তুমি এই বিল্ডিংয়ে কি করছো? মৌনতা ভেঙচি কাটলো, মুখ বাঁকিয়ে উত্তর দিল, কি বললে তুমি? আদর্শ বিরক্ত হলো মৌনতার কথায়। যা জিজ্ঞেস করেছে তার উত্তর দিলেই তো হয়, তা নয়। যত সব আঁকাবাঁকা কথা। বিরক্তিতে কপাল কুঁচকে গেল আদর্শের। থমথমে কণ্ঠে বলল, অভদ্র মেয়ে। আদর্শের কণ্ঠে তোলা দুই শব্দের বাক্যটা মৌনতার কর্ণে পৌঁছাতে সময় নিল না। তেলে বেগুনে জ্বলে উঠল মেয়েটা, ঝাঁঝালো কণ্ঠে বলল। আদর্শ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মৌনতার পানে, অকপটে বলল, বলেছি অভদ্র মেয়ে। মৌনতা দাঁতে দাঁত চাপলো, কটমট করে বলল, আমি অভদ্র মেয়ে? তবে তুমিও অভদ্র ছেলে, বিদ্যাসাগরের নাতি। আদর্শ হাত উচালো, মৌনতাকে পানে আঙ্গুল তুলে শাসিয়ে বলল, একদম আমাকে এইসব উদ্ভট নামে ডাকবে না। মৌনতা কোমরে হাত দিল, ভেঙচি কেটে বলল, ডাকবো, 100 বার ডাকবো। কি করবে তুমি? আদর্শ খানিক সময় নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল মৌনতার পানে, তবে বলল না কিছুই। নিজের মনের মধ্যেই নিজের ক্রোধকে দমন করলো সে। কথায় কথা বাড়ে, আর এই অভদ্র মেয়েটার সাথে তর্কে জড়ানোর কোনো ইচ্ছে আদর্শের নেই। আদর্শ চুপচাপ পিছন ঘুরে উঠতে শুরু করলো সিঁড়ি বেয়ে। মৌনতাও পিছু পিছু উঠতে শুরু করলো তার। এক সিঁড়ি রেখে অন্য সিঁড়িতে পা দিতে দিতে সে ফের প্রশ্ন করলো, কি করবে তুমি বললে না তো? আদর্শ দাঁতে দাঁত চাপলো, কটমট করে বলল, কিছু না। মৌনতা ঠোঁট টিপে হাসলো, তাচ্ছিল্য করে বলল, আমি জানতাম তুমি কিছুই করতে পারবে না, তবুও নিজেকে জিতিয়ে দিতে অন্তত আর একটু সময় আমার সাথে ঝগড়া করলেও তো পারতে। আমি ঝগড়া করতে পারি না। মৌনতা কপাল চাপড়ালো, বুড়ো মানুষের ভঙ্গিতে বলল, তোকে দিয়ে যে আমি কি করব আদর্শ? একটু ঝগড়া করতেও পারিস না? আচ্ছা কি পারিস তুই বলতো? ডিম পাড়তে পারিস? ডিম? কথাটা বলে ফিক করে হেসে দিল মৌনতা। আদর্শ অগ্নিদৃষ্টিতে তাকালো মৌনতার পানে। অষ্টদয় ফাঁক করে মেয়েটাকে শুনিয়ে দিতে চাইলো কিছু শক্ত বাণী, তবে পারল না। তার আগেই খুলে গেল আদর্শদের ফ্ল্যাটের দরজাটা। দরজার সম্মুখে সুলতানা বেগমকে দাঁড়িয়ে থাকতে দেখেই মৌনতা ভুলে গেল আদর্শকে। সে ঝাঁপিয়ে পড়ল সুলতানা বেগমের উপর, গলা জড়িয়ে মেয়েটা বলল, দেখো আন্টি, আমি পুরস্কার পেয়েছি, সঙ্গীত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছি। সুলতানা বেগম হাসলেন মেয়ের পাগলামিতে। নিজের থেকে মৌনতাকে ছাড়াতে ছাড়াতে বললেন, আরে ছাড়ো ছাড়ো আমাকে। এভাবে আমাকে ধরে নাচানাচি করতে করতে তো তোর পুরস্কার ভেঙে যাবে। মৌনতা ছেড়ে দাঁড়ালো সুলতানা বেগমকে, হাতে ধরে রাখা পুরস্কারের প্লেট দেখিয়ে শুধালো, সুন্দর না? ভীষণ সুন্দর। বাসার ভিতরে আয় এখন। না আন্টি, এখন যাব না। স্কুল থেকে ফিরে বাসায় যাইনি এখনো, সোজা এখানে এসেছি, এখন বাসায় যাব। সুলতানা বেগমও আর আটকালো না মৌনতাকে, হেসে বললেন, আচ্ছা।
সুলতানা বেগমের অনুমতি পেতে দেরি আর দেরি করল না মৌনতা। শেষ একবার আদর্শের দিকে দৃষ্টি নিক্ষেপ করে সে হেলে দুলে নেমে এলো সিঁড়ি বেয়ে। আদর্শ দরজার সম্মুখে দাঁড়িয়ে রইল ভ্যাবলার মতো। কি হচ্ছে সবটাই যেন তার মাথার উপর থেকে চলে যাচ্ছে। এই অভদ্র মেয়েটা আবার তার মায়ের সাথে এত ভালো সম্পর্ক কখন হলো যে একদম গলা ধরছে। আদর্শের হতবাকতার মধ্যে তাকে ডাক দিলেন সুলতানা বেগম। ঝাঁঝালো কণ্ঠে বললেন, ভেতরে আসবি নাকি ওখানেই হাদার মতো দাঁড়িয়ে থাকবি? ঘোর কাটল আদর্শের। মায়ের কথায় কিঞ্চিত কপালে ভাঁজ পড়ল তার। এই তো ওই অভদ্র মেয়েটার সাথে কি ভালো ব্যবহার করলো তার মা, আর তার সাথে কি না এখন কেমন একটা সৎমা ব্যবহার করছে। আচ্ছা, এটা তার মাই তো নাকি, ওই অভদ্র মেয়েটার মা? ছোট মাথায় বিশাল এক চিন্তার উদয় হলো আদর্শের। গম্ভীর মুখে এসে প্রবেশ করলো বাড়ির ভিতরে। ব্যস্ত শহরটা ধীরে ধীরে নিস্তব্ধতায় ছেয়ে গেছে। চারিদিকে শুনশান নীরবতা। তবে এই নীরবতার মধ্যেই মৌনতার কর্ণভেদ করে আঘাত আনছে আদর্শের গুনগুনিয়ে পড়ার শব্দ। এই ছেলেটাকে কতবার বলেছে রাত বিরাতে জানালা না খুলে পড়তে, তাও জানালাটা খোলা রেখেই পড়ছে। বিরক্তি ভরা চোখ মুখ নিয়ে মৌনতা গিয়ে দাঁড়ালো জানালার নিকটে। মৃদুস্বরে ডাকলো, আদর্শ, আদর্শ। আদর্শ সাড়া দিল না কোনো। অবশ্য মৌনতার ডাকে সাড়া না দেওয়া তো আদর্শের অভ্যাস। মেয়েটা থামলো না, দাঁতে দাঁত চেপে একের পর এক ডাকতে রইল, আদর্শ, আদর্শ। একটা সময় বিরক্ত হয়ে আদর্শ পড়া রেখে উঠে দাঁড়ালো। পড়ার মধ্যে কেউ এতবার ডাকলে কি আর সে পড়ায় মনোযোগ দেওয়া যায়? আদর্শ ধূপধাপ পা ফেলে এসে দাঁড়ালো তার জানালার সম্মুখে। গম্ভীর কণ্ঠে শুধালো, কি হয়েছে? এত রাতে ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? মৌনতা অবাক হলো। সে আবার ষাঁড়ের মতো চেঁচাচ্ছিল কখন? সে তো শুধুমাত্র মৃদু স্বরে ডেকেছে আদর্শকে। মেয়েটা অবাক স্বরে প্রশ্ন করলো, আমি ষাঁড়ের মতো চেঁচাচ্ছিলাম কখন? তাহলে এতক্ষণ কি করছিলে? তোমাকে ডাকছিলাম। কেন ডাকছিলে? আদর্শের কণ্ঠে স্পষ্ট বিরক্তিবোধ। মৌনতা বুঝল তা। মেয়েটা যেন আরো উঠে পড়ে লাগলো ছেলেটার বিরক্তি বাড়াতে। এত রাতে শব্দ করে পড়ে তার ঘুম নষ্ট করা? ঠিক আছে, সেও আজ আর পড়তে দিবে না আদর্শকে। লাজুক হাসলো মৌনতা, লজ্জালু ভঙ্গিতে জিজ্ঞাসা করলো, আজ সঙ্গীত প্রতিযোগিতায় আমার গানটা কেমন হচ্ছিল? আদর্শর দৃষ্টি তীক্ষ্ণ হলো। থমথমে কণ্ঠে বলল, ডু ইউ নো কাউয়া? মৌনতার কপালে ভাঁজ পড়ল। ভাবুক ভঙ্গিতে বলল, হোয়াট ইজ কাউয়া আদর্শ? আদর্শ বিস্তর হাসলো, ঠোঁট বাঁকিয়ে বলল, ইটস কাক। তোমার গানটাও আজ কাকের মতোই হয়েছে। মনে হচ্ছিল স্টেজে উঠে একটা দাঁড় কাক কা কা করছে। ইস, কি বিশ্রী কর্কশ কণ্ঠস্বর। মৌনতা চেতে গেল, ঝাঁঝালো কণ্ঠে বলল, কি বললে তুমি? আমার গান কাকের মতো হয়েছে? আমার কণ্ঠস্বর কাকের মতো? তুমি তো বিদ্যাসাগরের নাতি। মাঝ রাতেও পড়ে পড়ে পাড়া প্রতিবেশীকে ঘুমোতে দাও না। তোমার নামে তো মামলা করা প্রয়োজন। দাঁতে দাঁত চাপলো আদর্শ, কটমট করে বলল, একদম আমার সম্পর্কে আজে বাজে কথা বলবে না। নিজে তো পড়াশোনা করো না, অন্যের পড়ার কদর কি বুঝবে? অসভ্য পাজি মেয়ে। মৌনতা চেতে গেল আরো। জানালার মধ্যে থেকেই হাত পা ছোড়াছুড়ি করে করে সে ঝগড়ায় ব্যস্ত হলো। রুক্ষ কণ্ঠে বলল, আমি অসভ্য পাজি নাকি তুমি? একটা অভদ্র ছেলে, তোমার মতো অভদ্র ছেলে মানুষ আমি বাপের জন্মে দেখিনি। আদর্শ সরু দৃষ্টিতে তাকালো মৌনতার পানে। চোখ ছোট ছোট করে প্রশ্ন করলো, তুমি তোমার বাপের জন্ম দেখেছো? তাহলে তোমার জন্ম হয়েছে কত সালে? মৌনতা থতমত খেয়ে গেল। আমতা আমতা করে বলল। আদর্শের মুখশ্রী থমথমে হলো। থমথমে কণ্ঠে এসে বলল, কথার কথা তুমি বলবে কেন? যে কথার কোনো যুক্তি নেই সেই কথা আমি একদম পছন্দ করি না। মৌনতা মুখ বাঁকালো, ভেঙচি কেটে বলল, আর আমি তো গোটা তোমাকেই পছন্দ করি। শরীর জ্বলে উঠল আদর্শের। মৌনতার কথায় হুট করে হৃদয়ে ভীষণ ক্রোধ জাগলো ছেলেটার। এতক্ষণে সেও ক্রোধিত ছিল, কিন্তু এই মুহূর্তে ক্রোধের পরিমাণ প্রচণ্ড আকার ধারণ করেছে। ক্রোধে দিশেহারা হয়ে যেন সে বাকশক্তিও হারিয়ে ফেলেছে। চাইলেও বলতে পারছে না কিছুই। হঠাৎ এমন হওয়ার কারণ কি? হয়তো এত রাতে মেয়েটা তার পড়ায় ব্যাঘাত ঘটিয়েছে, তাই রাগ লাগছে। এছাড়া আর হবে কি? আদর্শ আর কিছু বলল না। ক্রোধে গজগজ করতে করতে ধূপ করে আটকে দিল জানালাটা। মৌনতার মেজাজ খারাপ হলো। এই ছেলে সবসময় কথার মধ্যে জানালা কেন বন্ধ করে? গলা বাড়িয়ে সে আদর্শকে ডাকলো, আবারও বলল, এই আদর্শ, কোথায় গেলে? আমার এখনো ঝগড়া শেষ হয়নি তো। ওপাশ থেকে সাড়া এলো না কোনো। হতাশ হলো মৌনতা। শেষ পর্যন্ত তার এমন একটা মানুষের সাথে দেখা হলো যার সাথে ঝগড়া করিও মজা নেই। কথার মাঝে হুটহাট চলে যায়, দিন যায় মাস যায়, সে থেমে থাকে না কারো জন্যে। মৌনতারা ঢাকা এসেছে প্রায় 3-4 মাসের অধিক। এর মধ্যে ক্লাসের অনেকের সাথে সখ্যতা গড়ে উঠেছে মেয়েটার। তবে আদর্শের সাথে সম্পর্কটা এখনও সেই সাপে নেউলেই। কেউ কাউকে সহ্য করতে পারে না একদম।
মৌনতা সর্বদা মুখিয়ে থাকে আদর্শকে বিরক্ত করার উদ্দেশ্যে, আর আদর্শ সর্বদা মুখিয়ে থাকে এই মেয়েকে জীবন থেকে নির্মূল করার উদ্দেশ্যে। এই কয়টা মাসে রাত নেই, দিন নেই, বাসা নেই, বাহির নেই, আদর্শের জীবনটা যেন পুরোপুরি বিরক্তিকর করে তুলেছে ওই অভদ্র মেয়েটা। আদর্শ রোজ চেষ্টা করে ওই মেয়েটার থেকে পালিয়ে বাঁচতে, কিন্তু কোথা থেকে সে সবসময় ভূতের মতো হাজির হয় ছেলেটার সম্মুখে। এখন তো কোচিংয়ে গিয়েও ঘাঁটি গেড়েছে, আদর্শের সাথে বিজ্ঞান শাখায় ভর্তি হয়েছে। আদর্শ যেখানে যেখানে কোচিং করে প্রাইভেট পড়ে, মৌনতাও সেখানে পড়ে। অবশ্যই সব কৃতিত্বই সুলতানা বেগমে। তিনি নিজে আদর্শের সকল পড়ার স্থানে গিয়ে মৌনতাকে ভর্তিও করিয়ে এসেছে। বাড়ির স্কুল কি কম ছিল, এখন প্রাইভেট, তার কোচিং, এও এই মেয়েটা। তপ্ত নিঃশ্বাস ফেলল আদর্শ, তখনই মিহি কণ্ঠে কেউ ডাকলো তাকে। আদর্শ। আদর্শ পাশ ফিরে তাকালো, দেখলো তার ক্লাসেরই একটা মেয়ে মুন ডাকছে তাকে। মেয়েটা মেধাবী ছাত্রী, আদর্শের রোল নং 1 এবং মুনের 2। তবু আদর্শ অপছন্দ করে এই মেয়েটাকেও। এই মেয়েটাও কেমন গায়ে পড়া, সবসময় সেদে সেদে কথা বলতে যায় তাদের সাথে। আদর্শ বিরক্ত হলো, তবুও নিজের ভদ্রতা বজায় রাখতে থমথমে কণ্ঠে উত্তর দিল। কিছু বলবে? মুন হাত দ্বারা তার কপালে পড়ে থাকা চুলগুলো কানের গোড়ায় গুজলো, লাজুক ভঙ্গিতে বলল, কি? মুন অঙ্ক বইটা বের করলো, একটা অঙ্ক দেখিয়ে বলল, এই অঙ্কটা বুঝতে পারছি না, একটু বুঝিয়ে দিবে? আদর্শ বিরক্তিতে কপাল কুঁচকালো। সহজ একটা অঙ্ক, এত মেধাবী ছাত্রী হয়ে অঙ্কটা মন করতে পারে না, বিশ্বাস হলো না আদর্শের। তবে সে বলল না কিছুই, ইচ্ছে থাকা না সত্ত্বেও মুনকে বুঝিয়ে দিল অঙ্কটা। অঙ্ক বোঝা শেষে মুনু আর কথা বাড়ালো না, চোখে মুখে উৎফুল্লতা নিয়ে প্রস্থান করলো সে। মুন যেতেই আদর্শ অনুভব করলো তার ঘাড় জ্বলে উঠেছে, কেউ যেন নখ বসিয়ে চিমটি কেটেছে তার ঘাড়ে। আদর্শ চমকালো, কণ্ঠে আহা করে ব্যথাতুর ধ্বনি তুলে তড়িৎ গতিতে সে পিছনে ফিরে তাকালো। চোখের সম্মুখে দৃশ্যমান হলো মৌনতার রণচণ্ডী রূপ ধারণ করা মুখশ্রী। দাঁতে দাঁত চেপে নিচু কণ্ঠে মেয়েটা বলল, ওই ওই মেয়ের সাথে তোমার এত কথা কিসের আদর্শ? আদর্শের মেজাজ গরম হলো। সে যার সাথে ইচ্ছে কথা বলবে, তাতে এই মেয়ের কি? এতদিন বিরক্ত করে শান্তি হয়নি, এখন আবার ব্যক্তিগত জীবনেও দখলদারি করার চেষ্টা করছে। আদর্শ দাঁতে দাঁত চাপলো, কটমট করে বলল, আমি যার সাথে খুশি কথা বলবো, তাতে তোর কি? আমার কি মানে? আমার সাথে তো কখনো এভাবে কথা বলো না। হ্যাঁ, সব সময় কেমন গোমরা মুখ হয়ে কথা বলো। আদর্শ চোখ মুখ কুচকালো, বিরক্তি ভরা কণ্ঠে বলল, কারণ তোমাকে আমার বিরক্ত লাগে। বিরক্ত লাগে? মৌনতার চোখে মুখে আধার নেমে এলো। তাকে আদর্শের বিরক্ত লাগে, আর ওই মুন নামের মেয়েটাকে ভালো লাগে? কিশোরী হৃদয়ে কষ্টের আনাগোনা শুরু হলো মৌনতার। আদর্শকে ঠিক কী বলা উচিত তাও এই মুহূর্তে খুঁজে পেল না মেয়েটা। সর্বদা ঝগড়ায় ভুজুং ভাজুং বলে আদর্শের সাথে জিতে যাওয়া মেয়েটাও এই মুহূর্তে হৃদয়ের ব্যথায় বাকশক্তি হারিয়ে ফেলল। আচ্ছা, মৌনতাকে আদর্শের বিরক্ত লাগাটা তো খুব অস্বাভাবিক কিছু নয়। সে তো সর্বদাই ছেলেটাকে বিরক্ত করার উদ্দেশ্যেই লেগে থাকে, কিন্তু আদর্শের কণ্ঠে বিরক্ত লাগে শুনে এতটা খারাপ লাগছে কেন তার? মৌনতার কিশোরী হৃদয়টা খারাপ লাগার কারণ উৎস খুঁজে পেতে সক্ষম হলো না। আদর্শের সাথে ঝগড়ার ইতি টানল ওই পর্যন্তই। নীরবে নিঃশব্দে হুট করে এসে প্রস্থান করলো ক্লাসরুম থেকে। রিমি এবং জেবা মৌনতার এভাবে চলে যাওয়ায় অবাক হলো কিছুটা। এতদিন তারা যতটুকু মেয়েটাকে চিনেছে, তাতে মেয়েটা ঝগড়ার মাঝপথে এভাবে নীরব হয়ে চলে যাওয়ার মেয়ে নয়। রিমা আর জেবাও পিছু নিল তার। হাঁটতে হাঁটতে গিয়ে থামলো স্কুল মাঠে। মৌনতা মাঠের একপাশে সবুজ ঘাসের উপর বসেছে ভাবুক ভঙ্গিতে। জেবা এবং রিমাও গিয়ে বসলো তার দুই পাশে। জেবা কনুই দিয়ে মৃদু গুতা দিল মৌনতার পেটে। সন্ধিহান কণ্ঠে শুধালো, কি ভাবছিস? মৌনতা উত্তর দিল না কোনো। চোখ ঘুরিয়ে তাকালো আশেপাশে। হঠাৎ সে লক্ষ্য করলো রিমা অদূরে একটা ছেলের পানে আর চোখে তাকাচ্ছে, আবার মিটিমিটি হাসছে। সন্দেহ জাগলো মৌনতার চিত্তে। ভ্রুকুচকে সে রিমাকে প্রশ্ন করলো, তুই ওই ছেলেটার পানে তাকাচ্ছিস কেন? মৌনতার প্রশ্নে থতমত খেয়ে গেল রিমা। আমতা আমতা করে বলল, কই, আমি তো কারোর দিকে তাকাচ্ছিলাম না। মিথ্যা বলছিস তুই। আমি স্পষ্ট দেখেছি তুই এই ছেলেটার দিকে তাকাচ্ছিলি। এলোমেলো দৃষ্টি ফেলল রিমা, অপ্রস্তুত কণ্ঠে বলল, তুই ভুল দেখেছিস। মৌনতার চোখ ছোট ছোট হলো। সে ঠিক বুঝতে পারছে এই মেয়ে কিছু লুকাতে চাইছে তাদের থেকে, কিন্তু তা তো মৌনতা হতে দিবে না। এর পেট থেকে কথা কিভাবে বের করতে হয় তা সে বেশ ভালো করেই জানে। মৌনতা উঠে দাঁড়ালো, সম্মুখের পানে পা বাড়াতে বাড়াতে বলল, তুই বলবি তো? ঠিক আছে, আমি ওই ছেলেটার কাছে গিয়ে জিজ্ঞেস করছি তুই কেন তার দিকে বারবার তাকাচ্ছিলি। রিমা চকিত হলো, হন্তদন্ত এর হাত টেনে ধরলো মৌনতার। ব্যস্ত কণ্ঠে বলল, না না, তুই ওর কাছে কিছু জিজ্ঞেস করবি না, আমি বলছি তোকে। মৌনতা বিস্তর হাসলো, সহাস্যে বলল, বলে ফেল। রিমা লাজুক হাসলো, হস্ত চালিয়ে কপালে আসা ছোট ছোট চুল কানের গোড়ায় গুছতে গুছতে বলল,
আসলে আমি ওকে পছন্দ করি। মৌনতা অবাক হলো, অবাক সুরেই বলল, পছন্দ? সে তো আমিও তোদের করি। তার জন্য কি আমি ওভাবে আর চোখে তোদের দিকে দেখি আর মিটিমিটি হাসি? মৌনতার কথায় কপাল চাপড়ালো জেবা, কপাল কুঁচকে বলল, আরে তোর পছন্দ আর এই পছন্দ এক নয়। তাহলে? রিমা লাজুক ভঙ্গিতে বলল, ওই যে সিনেমাতে দেখিস না, নায়ক নায়িকাকে পছন্দ করে তারপর ভালোবাসে, প্রেম করে, বিয়ে করে। আমিও সেই ধরনের পছন্দ করি ওকে। মৌনতা বিস্মিত হলো, সাথে উৎসুকও হলো বেজায়। এভাবে পছন্দ অপছন্দের বিষয়গুলো সে আগে তো কখনো শোনেনি। অবশ্য শুনবে কিভাবে, তার তো মা নেই। মায়েরাই নাকি মেয়েদের সবচেয়ে কাছের বান্ধবী হয়, বয়ঃসন্ধিকালে তাদের সবকিছু বুঝিয়ে দেয় কিংবা সকল কৌতূহলী প্রশ্নের উত্তর দেয়। কিন্তু মৌনতার প্রশ্নের উত্তর দেওয়ার মতো তো কেউ ছিল না। অবশ্যই পছন্দ অপছন্দের ব্যাপারে মায়ের থেকে বান্ধবীরা কার্যকর ভূমিকা বেশি পালন করে, কিন্তু মৌনতা বান্ধবীদের কাছ থেকে কিছু জানার সুযোগও তো পায়নি। বাবার চাকরির সূত্রে এখানে ওখানে দৌড়াদৌড়ি করেছে, কারোর সাথে তেমন সখ্যতা গড়ে ওঠার আগেই বাবার বদলি হয়ে গেছে। বয়ঃসন্ধিকালের আকর্ষণ, সমস্যা, কৌতূহল যতটুকু সে জেনেছে বেশিরভাগই বই পড়ে কিংবা টিভিতে কিছু দেখে। কিন্তু সেখানে তো ছেলেমেয়েদের এই পছন্দ অপছন্দ বিষয়গুলো ততটা বিস্তারিতভাবে আলোচনা করা হয়নি। হ্যাঁ, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ বাড়বে এইটুকু উল্লেখ ছিল। মৌনতা কৌতূহলী কণ্ঠে প্রশ্ন রিমাকে করল, কেউ কাউকে এই প্রেম ভালোবাসামূলক পছন্দ করলে তা বোঝা যাবে কিভাবে? ওই ছেলেটাকে বা মেয়েটাকে সবার থেকে বেশি ভালো লাগবে, সারাদিন তার আশেপাশে থাকতে ভালো লাগবে, যে কোনো ছুতোয় তার সাথে কথা বলতে ইচ্ছে করবে, তার পাশে অন্য কাউকে দেখলে হিংসা হবে, তার মুখটা দেখলে কেমন ভেতরে ভেতরে আনন্দ লাগবে। মৌনতা মনোযোগ দিয়ে শুনল রিমার কথাগুলো। বিশাল এক চিন্তায় পতিত হলো মেয়েটা। রিমার বলা প্রতিটা বিষয় তো তার সাথে ঘটে একমাত্র আদর্শকে ঘিরে। ছেলেটাকে সারাদিন বিরক্ত করতে ভালো লাগে, তার সাথে কথা বলতে ভালো লাগে। ছেলেটাকে দেখলে হৃদয় আলাদা একটা প্রশান্তি অনুভব হয়। আদর্শের পাশে অন্য কোনো মেয়েকে দেখলেও হিংসা লাগে। এই যেমন একটু আগে মনকে দেখে লেগেছিল। ক্লাসে তো আরও অনেক ছেলে আছে, কই তাদের বেলায় তো মৌনতা কখনো এসব অনুভব করেনি। তবে কি সে ওই প্রেম ভালোবাসামূলক পছন্দ করে? শেষ পর্যন্ত এই বিদ্যাসাগরের নাতিকে পছন্দ করে মৌনতা? রাত্রি গভীর, চারিদিক নীরব নিস্তব্ধ। ব্যস্ত শহরে যানবাহনের কোলাহলপূর্ণ প্যাঁপো ধ্বনি এখন আর শোনা যাচ্ছে না। হয়তো সারাদিনের কর্মব্যস্ততাকে আজকের মতো বিদায় জানিয়ে নিদ্রার জগতে পাড়ি দিয়েছে সবাই। আদর্শর পড়ার শব্দ এখন শোনা যাচ্ছে না, হয়তো সেই ছেলেটাও ঘুমিয়ে পড়েছে ইতিমধ্যে। এই ঘুমিয়ে যাওয়া নিস্তব্ধ শহরটায় আজ শুধু ঘুম নেই মৌনতার দুই চোখে। সে যে আজ গভীর চিন্তায় মগ্ন। মনকে বারংবার মেয়েটা প্রশ্ন করে যাচ্ছে সে কি কি পছন্দ করে আদর্শকে। তাও ওই যেমন তেমন পছন্দ করে না, একদম প্রেম ভালোবাসাময় পছন্দ। বারংবারই তার মন একটাই উত্তর দিচ্ছে শুধু, হ্যাঁ তুই পছন্দ করিস, কিন্তু দেখিসনি ওকে ছাড়া একদম সময় কাটে না তোর। মাঝরাতেও শুধুমাত্র ওর কথাই মনে পড়ে। বিছানায় উঠে বসলো মৌনতা। অবশেষে সে মেনে নিল সে পছন্দ করে আদর্শকে, কিন্তু আদর্শ তো পছন্দ করে না তাকে। আজই তো ছেলেটা তাকে শক্ত কণ্ঠে বলে দিল তাকে নাকি বিরক্ত লাগে। একতরফা পছন্দে কি আদৌ যুক্তিসঙ্গত? মনে মনে ভেঙচি কাটলো মৌনতা। পছন্দ না করলে করুক তো, শুধুমাত্র সে পছন্দ করলেই হবে। আদর্শ যখন তার প্রথম পছন্দ, প্রথম ভালোবাসা, তাকে কি খুব সহজে ছাড় দিবে নাকি মৌনতা? প্রথম ভালোবাসাকে এভাবে হারিয়ে যেতে দিবে নাকি সে? কিশোরী বয়সের প্রথম মোহ পরিপূর্ণ ভালো লাগাটা চাইলেই হয়তো ভুলতে পারত মৌনতা, কিন্তু সে ভুলে যাওয়ার থেকে আঁকড়ে ধরতে চাইল। এই কিশোরী বয়সের ভালো লাগাকেই প্রখর অনুভূতি রূপদানে ব্যস্ত হয়ে পড়ল। শুক্রবার ছুটির দিন আজ। স্কুল, প্রাইভেট কোচিং সবকিছু বন্ধ, অর্থাৎ আদর্শের সাথে দেখা হবে না আজ। ছেলেটাও বলিহারি যায়। আজ ছুটির দিনে কোথায় বাইরে বের হবে, একটু খেলাধুলা করবে তা নয়, আজ সারাদিন ঘর আটকে পড়বে। সকাল থেকে মৌনতা নিজ কক্ষে জানালা খুলে বেশ কয়েকবার পর্যবেক্ষণ করেছে আদর্শের জানালাটা। ছেলেটা আজ একটা বারের জন্য জানালা খোলেনি, হয়তো মৌনতা যাতে বিরক্ত করতে না পারে তাই জানালা বন্ধ করে রেখেছে। এদিকে আদর্শর মুখটা দেখার জন্যও মৌনতার মনটা আকুপাকু করছে ভীষণ। বিশেষ করে যখন থেকে সে বিশ্বাস করতে শুরু করেছে সে পছন্দ করে আদর্শকে, তখন থেকে হৃদয়ে ছেলেটার প্রতি অনুভূতি যেন আরও প্রখর রূপ ধারণ করেছে। আচ্ছা, মৌনতা একবার আদর্শদের বাসায় যাবে? এমনি সারাদিন সে বাসায় গেলেও আজ কেমন যেন অস্বস্তি লাগছে। কেন এমন হচ্ছে? দূর, যা হয় হোক। তো মৌনতা আদর্শদের বাসায় যাবেই। সে সুলতানা বেগমের কাছে যাবে, সেই ফাঁকে একটু আদর্শকে দেখে আসবে। এতে আবার অস্বস্তির কি আছে? শক্ত মনে নিজ হৃদয়ের অস্বস্তি দমন করলো মৌনতা। অতঃপর পা বাড়ালো আদর্শদের বাসার পানে।
খানিক সময় অতিবাহিত হতেই মৌনতা পৌঁছালো আদর্শদের ঘরে। কলিং বেলটা বাজতেই দরজাটা খুলে দিল আদর্শ। মৌনতার কিশোরী হৃদয়ে কম্পন জাগলো। ছেলেটার সম্মুখে আজ কেমন লজ্জা লজ্জা লাগছে, তার হাত পায়েও কাঁপন ধরে গেছে মেয়েটার। মৌনতা আর আদর্শের সম্মুখে দাঁড়িয়ে থাকার শক্তি পেল না। এলোমেলো দৃষ্টি ফেলে দ্রুত ছেলেটার পাশ কাটিয়ে ঢুকে গেল ভিতরে। আদর্শ যেন হতবাক হলো মৌনতার এহেন আচরণে। যে মেয়ে তাকে বিরক্ত করা ছাড়া একদণ্ড থাকতে পারে না, সে কিনা আজ তাকে পাত্তাই দিল না। উপেক্ষা করে ঘরের ভিতর ঢুকে গেল। মেয়েটাকে আবার ভূতে টুতে ধরেছে নাকি? দরজাটা আবারও বন্ধ করে আদর্শ রান্নাঘরে উকি দিল। না, মেয়েটা পাত্তা দিচ্ছে না তাকে, তার পানে ফিরেও চাইছে না একবার। স্বস্তির নিঃশ্বাস ফেললো আদর্শ। যাক, অভদ্র মেয়েটা অন্তত পিছন ছেড়েছে তার। আদর্শ আর মৌনতার দিকে উকিঝুঁকি বাদ দিয়ে আবারও পড়তে বসলো। সারাদিন লজ্জায় আড়ষ্টতায় মৌনতা আদর্শ থেকে দূরে দূরে থাকলেও রাতে আর পারল না। সে যদি এভাবে চুপচাপ হাত গুটিয়ে আদর্শ থেকে দূরত্ব বজায় রেখে চলে, তাহলে আদর্শের মনে জায়গা করে নেবে কিভাবে সে? রাত হতেই মৌনতা জানালার কাছে গেল। আদর্শ তার জানালা খুলে রেখেছে এবার। মৌনতা মনে মনে খুশিই হলো। মৃদুস্বরে ডাকলো, আদর্শ, আদর্শ। আদর্শ শুনল সে ডাক। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে গেল ছেলেটার। ভেবেছিল মেয়েটা তার পিছু ছেড়েছে, কিন্তু না, এই অভদ্র মেয়ে কি তার পিছু ছাড়ার? আদর্শ মৌনতার ডাক শুনে উপেক্ষা করলো। মন দিয়ে পড়তে শুরু করলো। আবারও মৌনতা দাঁতে দাঁত চাপলো। একটা খাতা এনে তার পৃষ্ঠা ছিঁড়ে ছিঁড়ে গুচিমুচি করে ছুঁড়ে দিতে শুরু করলো আদর্শর ঘরের দিকে। প্রথমে আদর্শ তেমন কিছু না বললেও পরে দেখলো কাগজে কাগজে ভর্তি হয়ে যাচ্ছে তার পরিষ্কার কক্ষটা। ছেলেটা পড়া বন্ধ করলো। রেগে মেগে উঠে দাঁড়ালো। পড়ার টেবিল ছেড়ে জানালার কাছে গিয়ে কটমট করে বলল, আর একবার আমার রুমে কাগজ মারলে তোর বাপের কাছে নালিশ দেবো, আমি বলে দিলাম। মৌনতা দাঁত কেলিয়ে হাসলো। ভেঙচি কেটে বলল, তা না হয় দিও, আপাতত আমার সাথে একটু কথা বলো। আদর্শ ভ্রু কুচকাল, কপালে ভাঁজ ফেলে শুধালো, আমি তোর সাথে কথা কেন বলবো? আমি চাই বলে। তুই চাইলেই আমাকে তোর সাথে কথা বলতে হবে? মৌনতা মাথা দোলালো। স্বাভাবিক কণ্ঠে বলল, অবশ্যই। দাঁতে দাঁত চাপলো। আদর্শ কটমট করে বলল, বেহায়া অভদ্র মেয়ে। বাক্যটা কোনোরূপে সমাপ্ত করে আর সময় ব্যয় করলো না আদর্শ। ঠাস করে জানালাটা আটকে দিল মৌনতার মুখের উপরে। হতবাক হলো মেয়েটা। মেজাজটা চটে গেল মুহূর্তে। তার মুখের উপরে কিনা এভাবে জানালা আটকে দিল এই বিদ্যাসাগরের নাতি। মৌনতা রেগে মেগে একটা কলম তুলে ছুঁড়ে মারল আদর্শের জানালায়। টন করে একটা শব্দ হলো, তবুও জানালা খুলল না। মৌনতা ছুটে গেল আরও। রেগে মেগে টেবিলে রাখা পাথরের তৈরি পেপারওয়েটটা ছুঁড়ে মারল আদর্শের কাছের জানালায়। মুহূর্তে ঝনঝনিয়ে শব্দ হলো। জানালার মধ্য বরাবর কিছু অংশ ভেঙে দোতলা থেকে নিচে গড়িয়ে পড়েছে ইতিমধ্যে। মৌনতা ভরকে গেল। কলিজা কম্পিত হলো তার ভয়ে। দ্রুত নিজের জানালাটা বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে রইল সেখানে। প্রায় সাথে সাথে ওপাশ থেকে শোনা গেল আদর্শের কর্কশ কণ্ঠস্বর। সে চেঁচিয়ে বলল, এই বিয়াদব মেয়ে, আমার জানালা ভেঙেছিস কেন? মৌনতা উত্তর দিতে পারল না কোনো। এমনি দুরু দুরু কাঁপছে তার বক্ষস্থল। এভাবে যে জানালাটা ভেঙে যাবে তা ভেবে সে পেপারওয়েটটা মারেনি। হাতের কাছে পেয়েছে আর তীব্র ক্রোধে জর্জরিত হয়ে ছুঁড়ে মেরেছে। আদর্শ আবারও চেঁচিয়ে উঠল। অগ্নিকণ্ঠে বলল, এই অভদ্র মেয়ে, এখন কোথায় পালিয়েছিস? আমার জানালা ভেঙে ভয়ে এখন গর্তে ঢুকিয়েছিস? মৌনতা শুনল আদর্শের অপমানমূলক বাণী। হৃদয়ের ভয় দূরে সরে সব সেখানে আবার স্থান করে নিয়েছে ক্রোধ। একটা জানালাই না হয় ভেঙেছে, তাই বলে এভাবে অপমান করবে নাকি? না, এই ছেলেটাকে এবার একটা শিক্ষা দিতে হচ্ছে দেখি। কিঞ্চিত সময় নিয়ে নিজ মনে কিছু একটা পরিকল্পনা করলো মৌনতা। ঠান্ডা মাথায় ভাবলো নিজের অপরাধ এই মুহূর্তে কিভাবে অন্যের মাথায় চাপানো যায়। অতঃপর বেশ স্বাভাবিকভাবে জানালাটা খুলল মৌনতা। বুক ফুলিয়ে বলল, মৌনতা কোনো গর্তে লুকিয়ে থাকার মেয়ে নয়। তা তুমি অমন ষাঁড়ের মতো চিল্লাচ্ছিলে কেন? সমস্যা কি? আমার জানালা ভেঙেছিস কেন? মৌনতা যেন আকাশ থেকে পড়ল। চোখে মুখে বিস্ময় ফুটিয়ে তুলে বলল, কি বলছো এসব? আমার জানালা কে ভেঙেছে? আদর্শ আঙ্গুলে তুলল। মৌনতাকে শাসিয়ে বলল, একদম নাটক করবে না। জানালাটা তুমি ভেঙেছো, তা আমি নিজের চোখে দেখেছি। ভেঙচি কাটলো মৌনতা। মুখ বাঁকিয়ে বলল, প্রমাণ কি? হ্যাঁ, আদালত প্রমাণ ছাড়া বিশ্বাস করে না। আমার মুখের কথাই প্রমাণ। আদর্শ ফুঁসে উঠল, কিন্তু মৌনতার কথার উত্তর দেওয়ার মতো খুঁজে পেল না কিছু। ক্রোধে গজগজ করতে করতে জানালার পিছনে টানানো পর্দাটা লাগিয়ে দিল সে। মৌনতা হাঁপ ছেড়ে বাঁচল যেন। আজকের মতো আদর্শকে জানানো বন্ধ রাখলো ওই পর্যন্তই। দিন দিন আদর্শের উপর মৌনতার অত্যাচার বেড়ে গেল। আদর্শর প্রাণ যেন এই মেয়ের জ্বালায় এখন ওষ্ঠাগত। সময়ের গতিতে আদর্শ এবং মৌনতার নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষাও শেষ হয়েছে। দুজনাই নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে পদার্পণ করেছে। বরাবরের মতোই আদর্শ প্রথম স্থান অধিকার করেছে, আর মৌনতা কোনোভাবে টেনে টুনে পাশ।
অবশ্য সারাদিন না পড়ে আদর্শকে বিরক্ত করলে তার রেজাল্ট ভালো কিভাবে হবে। আদর্শ যেন এ নিয়ে বিরক্ত, আরও সে ভালো ছাত্র, তার ওঠা বসাও ভালো ছাত্রদের সাথে, অথচ এই পড়ালেখা না পারা ব্যাকবেঞ্চার মেয়েটা তার নিত্যসঙ্গী। ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল আদর্শ। নিজ কক্ষের টেবিল চেয়ার দখল করে আবারও বইয়ের ভাঁজে মনোযোগী হলো সে। খানিক বাদেই ছেলেটা উপলব্ধি করলো তার ঘরে কেউ একজন এসেছে। সুলতানা বেগমের হাস্যরত কণ্ঠস্বর পাওয়া যাচ্ছে। আদর্শ পড়া রেখে কান খাড়া করলো, বোঝার চেষ্টা করলো কে এসেছে। কিঞ্চিত সময়ের ব্যবধানে তার কর্ণে আঘাত হানল মৌনতার কণ্ঠস্বর। বিরক্তিতে চোখ মুখ খিচে এলো ছেলেটার। শয়তানের নামটা মনে মনে ভেবেছে আর শয়তান হাজির। তবে একটা জিনিস ভালো, মৌনতা আদর্শর ঘরে এসে কখনো বিরক্ত করে না। এ ঘরে এলে সর্বক্ষণ শুধু সুলতানা বেগমের পিছু পিছু ঘুরঘুর করে, একদম পাত্তা দেয় না তাকে। আদর্শের হৃদয়ের হিংসার আবির্ভাব ঘটল। তার মায়ের সাথে ওই অভদ্র মেয়েটার এত কি, আর তার মাকেও বলিহারি যায় মা তার, অথচ সব দরদ ওই মেয়েটার জন্যে। মনে মনে ভেঙচি কাটলো আদর্শ, মনোযোগ দিল আবার বইয়ের ভাঁজে। খানিক সময় বাদে সুলতানা বেগম ঢুকলেন আদর্শের কক্ষে, গিয়ে দাঁড়ালেন ছেলের পাশে। মৌনতা মাত্রই চলে গিয়েছে, আর ছেলের সাথেও কিছু বিষয়ে তার কথা বলা একান্ত প্রয়োজন। বাইরে বের হলে পাড়ার প্রতিবেশীদের তার এই ছোট ছেলেটাকে নিয়ে অভিযোগের শেষ নেই। কারো মতে আদর্শ ঘরকুনো, কারো মতে অহংকারী, তাই কথা বলে না কারো সাথে। কারো মতে আদর্শ বোকা স্বভাবের, তাই মানুষের সমাজে সবার সাথে কথা বলে না। কিভাবে যে আদর্শ এই গম্ভীর ঘরকুনো পড়ুয়া স্বভাবের হয়েছে কে জানে। আদর্শের বাবা তো ছিলেন ভবঘুরে কোনো রকম টেনে টুনে পাশ করা ছাত্র, যেমনটা হয়েছে তাদের বড় ছেলে। সুলতানা বেগম অবশ্য একটু পড়ুয়া ছিলেন, তবে এতটা নয়। ওই পাশ করার জন্য যতটুকু পড়া প্রয়োজন ততটুকুই পড়তেন। আর এই ছেলে তো সমাজ, কাজ, কর্ম সব বাদ দিয়ে সারাদিন পড়ায় ব্যস্ত থাকে। মায়ের উপস্থিতি টের পেয়ে আদর্শ পড়া থামালো। মায়ের পারে তাকিয়ে বলল, কিছু বলবে মা? কি শুনছি আদর্শ, তুমি নাকি প্রতিবেশীদের সাথে কথা বলো না, মেশো না, এ কেমন কথা? আমরা সমাজে বসবাস করি, সমাজের প্রতিটি কর্মে আমরা একে অপরের উপর নির্ভরশীল। আর তুমি যদি সেখানে কারোর সাথে কথাই না বলো, না মেশো, তবে কেউ কি তোমার কোনো বিপদে কিংবা প্রয়োজনে এগিয়ে আসবে? তাছাড়া প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক রাখা আমাদের কর্তব্য। পরবর্তীতে আমি যেন তোমার নামে আর এ ধরনের কোনো অভিযোগ না শুনি, বুঝেছো? সুলতানা বেগমের থমথমে কণ্ঠস্বর। আদর্শের মেজাজ বিগড়ালো চরমভাবে। এতক্ষণ তো ওই অভদ্র মেয়েটাই ছিল ওর মায়ের সাথে, তার মানে ওই অভদ্র মেয়েটাই এসব কথা তার মাকে বলেছে। না, আর সহ্য করা যাচ্ছে না। এবার এর একটা হেস্তনেস্ত করা দরকার। কাল স্কুলে গিয়ে এর একটা বিহিত করবে আদর্শ। মেয়েটা ইদানিং একটু বেশি শুরু করেছে। আকাশে উজ্জ্বল সূর্য, শীতের প্রকোপ এখনো বিদ্যমান চারিদিকে। এই শীতল পরিবেশে আগুনে ঘেরা মস্তিষ্কে নিয়ে নিজের ক্লাসরুমে প্রবেশ করলো আদর্শ। ক্লাসে ঢুকতেই তার মস্তিষ্কে ধারণ করা আগুনে যেন ঘি পড়ল চরমভাবে। চোয়ালদয় শক্ত হয়ে গেল মুহূর্তে। চক্ষুদয়ও রক্তিমাকার ধারণ করেছে। ব্ল্যাকবোর্ডে তার সম্মুখে বড় বড় অক্ষরে লেখা রয়েছে আদর্শ বলদ। আদর্শ রক্তচক্ষু নিয়ে তাকালো আশেপাশে, দেখলো ক্লাসে এই মুহূর্তে উপস্থিত সকলে ঠোঁট টিপে হাসছে, সাথে মৌনতাও হাসছে অদূরে দাঁড়িয়ে। আদর্শের হৃদয়ে কড়া নাড়ল, এই মেয়েটাই নিশ্চয়ই এই কাজ করেছে। অভদ্র মেয়েটা ছাড়া তার শত্রুর তালিকায় আর কেউ তো নেই। ক্রোধে ফুসফুস করে মৌনতার সম্মুখে গিয়ে দাঁড়ালো আদর্শ। মেয়েটা হেসে কিছু বলতে চাইলো ছেলেটাকে, কিন্তু সেই সুযোগ আর হলো না। তার আগে ভরা ক্লাসে আদর্শ ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল মৌনতার গালে। হতবাক হলো উপস্থিত সবাই। আনমনে গালে হাত চলে গেল মৌনতার। ফ্যাল করে তাকিয়ে রইল আদর্শের পানে। মস্তিষ্ক যেন ফাঁকা হয়ে পড়েছে মেয়েটার। এই থাপ্পড়টা তাকে কেন মারল আদর্শ? ততক্ষণে আদর্শ গর্জে উঠল, দাঁতে দাঁত পিষে বলল, সর্বক্ষণ শুধুমাত্র আমাকে বিরক্ত করার উদ্দেশ্যই ঘুরতে থাকে তোর মাথায়, তাই না? এছাড়া আর কোনো কাজ নেই তোর? আমি বুঝি না একটা মেয়ে কিভাবে এতটা বেহায়া হতে পারে। বারবার আমি অপমান করি, এত কিছু বলি, তারপরও আমাকে বিরক্ত করিস। তোর লজ্জা নেই না? আচ্ছা, দুষ্টুমি বল, ভালো বল আর খারাপ বল, তোর সাথে আমার যায় কোনো দিক দিয়ে? আমি ক্লাসের টপ ছাত্র, আর তুই একজন ব্যাক বেঞ্চার। নিজের নাম বানান করতে গেলেও তোর দাঁত ভাঙবে 2-4টা। আর তুই কিনা সর্বদা লেগে থাকিস আমার পিছনে। মানুষকে বিরক্ত করতে হলে তো নিজেকে তার লেভেলে নিয়ে বিরক্ত করতে হয়। তুই কোন দিক থেকে আমাকে তোর লেভেলে মনে করিস? এই, আজ সাবধান করে দিলাম, তোর যদি বিন্দু পরিমাণ আত্মসম্মানবোধ থেকে থাকে তাহলে পরবর্তীতে আর আমার পেছনে লাগতে আসবি না, কিংবা বিরক্ত করতে আসবি না। এক নিঃশ্বাসে এতগুলো কথা বলে একটু থামলো আদর্শ। তাচ্ছিল্যের স্বরে আবারও বলল, আমিও কি না কি বলছি। তোর আবার আত্মসম্মানবোধ আছে নাকি? তাহলে তো সেই কবে আমার পিছন থেকে সরে যেতি, কুকুরের মতো পেছনে পড়ে থাকতি না। বেহায়া অভদ্র মেয়ে কোথাকার। কথাগুলো শেষ করে আদর্শ চলে গেল তার নিজ স্থানে।
ক্রোধে দিশেহারা হয়ে ঠাস করে ব্যাগ রাখলো বেঞ্চে। মৌনতা গালে হাত দিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল সেখানে। চোখের কোল ঘেঁষে মেয়েটার অজস্র অশ্রুকণার আবির্ভাব। কিশোরীর হৃদয়টাতে যেন ঝড় উঠেছে আজ এই মুহূর্তে। দহনের অনলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে বুকের ভেতরে থাকা ছোট্ট মাংসপিণ্ডটা। আত্মসম্মানবোধ, সত্যিই কি তার আত্মসম্মানবোধ নেই? নিজের অনুভূতির প্রখরতা মাপতে গিয়ে কি সে নিজের আত্মসম্মানকেই বিসর্জন দিয়েছে? হয়তো তাই, নয়তো আদর্শের এত অপমানের পরও সে ওই ছেলের পিছনে পড়ে থাকতো না। মৌনতার স্তব্ধতার মধ্যে যে বার রিমা এগিয়ে এলো তার পানে, চিন্তিত স্বরে শুধালো, ঠিক আছিস তুই? মৌনতা উত্তর দিল না কোনো। বেঞ্চ থেকে ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে পড়ল স্কুলের বাহিরে। জোর কদমে পৌঁছালো সে নিজেদের বাসায়। এই সময় তাদের ঘরে থাকে না কেউ, বাসা একদম ফাঁকা। মামুন তার কলেজে আর সালাম সাহেব অফিসে। মৌনতা ঘরে ঢুকে কাদের ব্যাগটা ছুঁড়ে মারল কাছে পিঠে। বক্ষস্থলে তীব্র যন্ত্রণা নিয়ে নিজ কক্ষে হেঁটে যাওয়ার আর শক্তি পেল না মেয়েটা। হাঁটু গেড়ে বসে পড়ল সে মেঝেতে। কলিজা জ্বলছে মৌনতার। এই কিশোরী বয়সে আবেগ যেমন প্রবল হয়, হৃদয় ভাঙার কষ্টও তেমন প্রবল। সেই প্রখরতাপূর্ণ দহনকে সামলাতে হিমশিম খাচ্ছে মেয়েটা। হৃদয় ভারী হচ্ছে প্রবলভাবে, কান্না পাচ্ছে ভীষণ, কিন্তু সে কান্নাও করতে পারছে না এই মুহূর্তে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।